আমরা রিক্যাপ করব এবং যে রুলসটাকে আমরা দেখব সেটা হচ্ছে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। যারা আজকের ক্লাসটা এখানে আমার সাথে করবা তাদের জন্য আর জিন্দেগিতে এই জিনিসগুলো ধরে পড়তে না হয়। এই ক্লাসে এখানেই এটাকে শেষ করে মস্তিষ্কে নিয়ে বাসায়, ঠিক আছে, আমরা বাসায় আনন্দ করব। তাহলে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। প্রথম কথা, এদেরকে কখন ব্যবহার করা হয়? এদেরকে তখনই ব্যবহার করা হয় যখন একসাথে দুইটা ঘটনা ঘটে। প্রথম কথা, এদেরকে তখনই ব্যবহার করা হয় যখন একসাথে দুইটা ঘটনা ঘটে, ঠিক আছে। তাহলে নো সুনার হ্যাডের সাথে কি বসে? দেন বসে। কি বসে? দেন বসে। স্কার্সলি হ্যাডের সাথে কি বসে? ওয়েন বসে। হার্ডলি হ্যাডের সাথে কি বসে? ওয়েন বসে, ঠিক আছে। তাহলে শুধুমাত্র নো সুনার হ্যাডের পরে কিন্তু দেন বসে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর স্কার্সলি আর হার্ডলি হ্যাডের সাথে সবসময় কি বসে? সবসময় ওয়েন বসে, ঠিক আছে। তাহলে আমরা তো বললাম যে যখনই আমরা এই ধরনের ফ্রেজগুলোকে ব্যবহার করব সেন্টেন্সে, তখন সাধারণত দুইটা ঘটনা একসাথে ঘটবে। তাহলে সেই ক্ষেত্রে গ্রামারের ব্যবস্থাটা কি বা ভার্বের ফর্মটা কেমন হবে? তাহলে প্রথম কথা, নো সুনার হ্যাডের পরে, নো সুনার হ্যাডের পরে সবসময় V3 বসবে। তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। কি বসবে? ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, ঠিক আছে। তাহলে হার্ডলি হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল, স্কার্সলি হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল বসবে। এইটুকু বোঝা গেছে? তাহলে দেখো, নো সুনার হ্যাড আই লেফট, scarcely had we reached, hardly had we reached। তার মানে এখানে লেফট, রিচড এই সবই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমরা বলছি যে দুইটা ঘটনা একসাথে ঘটবে। প্রথম ঘটনাটা কি ঘটলো? যে আমি আমার রুম ত্যাগ করতে না করতেই। তাহলে এদেরকে বাংলায় আমরা কোনো কিছু করতে না করতেই বলে প্রকাশ করে থাকি। তাহলে নো সুনার হ্যাড আই লেফট দ্য রুম, ধরো আমি যখন ব্রেক দিয়েছিলাম, আমি ব্রেকটা দিয়ে যখন আমি রুম ত্যাগ করলাম, তখন আমি একটা অদ্ভুত ঘটনা দেখলাম। তাহলে দুইটা ঘটনা একসাথে ঘটতেছে। একইভাবে নো সুনার হ্যাড আই লেফট দ্য রুম দেন, তখন। এখন দেখো, এই যে দেন বা ওয়েন বা এই ওয়েন, এদের পরে সবসময় কি বসে? এদের পরে সবসময় V2 বসে, মানে ভার্বের পাস্ট ফর্ম বসে। V2 বসে মানে ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে নো সুনার হ্যাড আই লেফট দ্য রুম দেন ইট বিগেন টু রেন। এখন তুমি যদি এই বিগেনের জায়গায় বিগিন দাও, তাহলে কিন্তু তোমার উত্তরটা ভুল হবে। তুমি যদি বিগান দাও, তাহলেও কিন্তু তোমার উত্তরটা ভুল হবে। তোমাকে অবশ্যই এখানে V2 ব্যবহার করতে হবে। আবার দেখো, scarcely had we reached the something, ধরো আমি বললাম যে reach the station, আমি কি বললাম? স্টেশন। when it started raining, তাহলে এখানে স্টার্টেডটা কি? V2। আমি যদি এখানে স্টার্টস দিতাম, তাহলে আমার উত্তরটা হতো না। আমি যদি স্টার্ট দিতাম, তাহলে কি আমার উত্তরটা হতো না। তাহলে আমাকে মাথায় রাখতে হবে, এগুলো গ্যাপ ফিলিং থেকে শুরু করে কমপ্লিটিং সেন্টেন্স, মাঝখানে রাইট ফর্মস অফ ভার্বস সব জায়গায় আসতে পারে। তাহলে যদি আমার গ্যাপ ফিলিং এর জন্য আসে, তাহলে কি আসবে? যদি আমার গ্যাপ ফিলিং এর জন্য আসে, আমাকে এই শব্দটা লিখতে হবে, এই শব্দটা লিখতে হবে, এই শব্দটা লিখতে হবে। যদি আমার কমপ্লিটিং সেন্টেন্সের জন্য আসে, তখন হয়তো আমাকে দেন পর্যন্ত বলবে, আমাকে এই পুরো সেন্টেন্সটাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই সেন্টেন্সটাকে ফিল আপ করতে হবে, এই অংশটাকে ফিল আপ করতে হবে। আর যদি আমার রাইট ফর্মস অফ ভার্বস এর জন্য আসে, তাহলে ওরা দেখবে যে নো সুনার হ্যাডের পরে তুমি ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে পারো কিনা, এবং এই দেন ওয়েন এর পরে তুমি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে পারো কিনা। তাহলে চলো আমরা একটু দেখি রিয়েল টাইম এক্সাম্পলে। এই হচ্ছে রিয়েল টাইম এক্সাম্পল, তাই না? তাহলে রিয়েল টাইম এক্সাম্পলে যাওয়ার আগে আমরা একটু অ্যাজ সুন অ্যাজ দেখে ফেলাম। ওকে, ঠিক আছে, আসো। তাহলে এইখানে দেখো কমপ্লিটিং সেন্টেন্স, তাহলে এখানে দেখো হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ। দেখো, হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ when dash, so we have to be careful in our life। এখানে তোমাকে একটা ইন্ডিকেটর দিছে যে তাই, so we have to be careful in our life, আমাদেরকে লাইফে কেয়ারফুল হতে হবে। তাহলে হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ,
তার মানে পুলিশ দেখতে না দেখতেই আমি কিছু একটা করছি। মানে পুলিশ দেখা মাত্র সবার ভিতরে একটা ভয় কাজ করে, কেন জানি, আবার অনেকে ভয় পায় না, তাদের ব্যাপার আলাদা। তাহলে দেখো আমরা একটু খেয়াল করি যে হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ when উই, যেহেতু সাবজেক্ট উই ছিল, এখন ভার্বের V2 ইউজ করব, we started running. আমরা দৌড়ানো শুরু করে দিলাম। এখন এটা কি উচিত বলো? তুমি পুলিশকে দেখে দৌড়াবা, তাহলে পুলিশ তোমাকে সন্দেহ করবে না? পুলিশ ভাববে না আরে এই বেটা দৌড়াচ্ছে কেন, হোয়াটস দ্য প্রবলেম? তাহলে নো সুনার হ্যাড এখানে ইউজ করা হয় নাই, বাট হার্ডলি হ্যাড আমরা ব্যবহার করেছি। হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ when we started running, বা when we started walking quickly, যেগুলো হচ্ছে একটু এমন বিহেভিয়ার, যে বিহেভিয়ার গুলো সন্দেহের তালিকায় ফেলে দেয়। তাহলে এই অংশটা লিখলে বুঝতে পারবো যে সো উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন আওয়ার লাইফ। ঠিক আছে? পুলিশ দেখলেই দৌড়ানো, পুলিশ দেখলেই ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেওয়া, এগুলো আমরা করব না, এগুলো করার কোনো প্রয়োজন নাই, বিকজ আমরা দোষী না, আমরা কোনো চুরির দায়ে দোষী না। তাহলে পরীক্ষায় আসে এই যে দেখো এক্সট্রা জিনিস, যে হি ওয়াজ, তোমাদের পরীক্ষায় আসতে পারে অ্যাকিউজড ড্যাশ থেফট, এগুলো তোমাদের প্রিপজিশনে আসবে। তাহলে তুমি কি চুরির দায়ে কোনো দায়ী আসামি? তুমি কি চুরি করেছো, কিছু করেছো? কিচ্ছু করনি। সো ওয়াই ইউ শুড ফিয়ার হিম? নো, ইউ শুড নট ফিয়ার হিম। পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, বুঝতে পেরেছো? তাহলে সে আসলে মনে হয় চুরির দায়ে অভিযুক্ত ছিল। অ্যাকিউজড অফ মানে অভিযুক্ত, অ্যাকিউজড অফ মানে কি? অভিযুক্ত। তাহলে চুরির দায়ে যখন অভিযুক্ত থাকে তখন এরকম মানুষ দৌড় দেয়। এই থেফট হচ্ছে একটা নাউন। চলো নেক্সট ওয়ান, নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন। তার মানে এই যে নো সুনার হ্যাড, হ্যাডের পরে এই যে আমার V3 এন্ড দ্য স্টেশন, তার মানে নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন, এখানে আমাদেরকে দেন লিখতে হবে, দেন। এখন তুমি যদি এখানে ওয়েন লিখো, এখানে ওয়েন লিখলে এটা কাটা, ওয়েন লিখা যাবে না, দেন লিখতে হবে। তাহলে দেন আমরা কি লিখতে পারি, যে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই দেন দ্য ট্রেন began, অথবা then the train started। বলো তাহলে no sooner had he reached the station then the train began, বা then the train started। এখন তুমি বলো ভাইয়া স্টেশনে গিয়ে ট্রেন শুরু হয়নি, বৃষ্টি নামা শুরু হয়েছে। কি শুরু হয়েছে? বৃষ্টি নামা শুরু হয়েছে। তখন তুমি বলতে পারো then the rain started। তুমি ট্রেন না বলে তখন তুমি রেইনও বলতে পারো। ভাই তুমি যেটাই বলো না কেন, মাথায় তোমার একটা জিনিসই থাকবে, সেই জিনিসটা হচ্ছে এই began V2, এই started V2, শেষ খেলা। আন্ডারস্টুড? 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 তাহলে এখানে বলো উত্তর কি হবে? দ্রুত। এইটার উত্তর কি হবে? এইটার উত্তর কি হবে? এইটার উত্তর কি হবে এবং এইটার উত্তর কি হবে? বলো, দ্রুত বলো, কমেন্টে বলো, দ্রুত। তাহলে এটা হচ্ছে গ্যাপ ফিলিং উইথ স্পেশাল ওয়ার্ডস অফ ফ্রেজেস, এগুলো কিন্তু বোর্ডে আসা কোয়েশ্চেন। তাহলে দেখো ড্যাশ উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্টেড, ভাইয়া এখানে তো দেন নাই, এখানে তো ওয়েন নাই, এখানে তো কিছুই নাই ভাইয়া, আমি এখানে কি উত্তর লিখবো? একটু কনফিউজ তাই না? না, একদমই কনফিউজ না। এই নো সুনার হ্যাডের পরিবর্তে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে শিখেছিলাম অ্যাফার্মেটিভলি লেখা যায় কিভাবে? অ্যাজ সুন অ্যাজ দিয়ে। কি লেখা যায়? অ্যাজ সুন অ্যাজ দিয়ে। এবং অ্যাজ সুন অ্যাজ যখন বাক্যের শুরুতে বসে তখন এইটাও দুইটা ঘটনাকে একসাথে ঘটতেছে বলে বোঝায়। তাহলে as soon as we reach the station the train started। তাহলে no sooner had we reached the station the train started। মনে রাখতে হবে as soon as এর ক্ষেত্রে then বসে না, একটা কমা বসে এবং এরকম দুইটা আলাদা ক্লজ থাকে। তাহলে এইটা কি হবে বলো তো? দ্রুত দ্রুত কমেন্টে, দ্রুত। ভেরি গুড, no sooner had। বাট তোমরা আবারও ভুল করলা, কমেন্টে অনেকে তোমরা স্মল লেটারে লিখতেছো, প্লিজ এই ভুলটা করিও না। এখানে স্মল লেটার হবে না, এখানে ক্যাপিটাল লেটার হবে। বাবা বাবা এখানে ক্যাপিটাল লেটার হবে, প্লিজ বাবা এই জিনিসটাকে ভুল করিও না। নো সুনার হ্যাড ক্যাপিটাল লেটার, ঠিক আছে? নো সুনার হ্যাড, ঠিক আছে? তাহলে নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দেন দে স্টপ টকিং। মনে রেখো যদি এখানে দেনের জায়গায় when থাকতো,
when থাকতো তাহলে তোমাকে হয়তো hardly had অথবা scarcely had ব্যবহার করতে হতো। Got it? Understood? তাহলে as soon as এর ব্যবহারটা কি? as এর ব্যবহারটা অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটার সাথে সাথে আরো একটা ঘটনা ঘটতেছে, তাহলে as soon as এর সাথে ফার্স্ট ক্লজ কমা সেকেন্ড ক্লজ, যেটা বাংলায় ভাইয়া বললাম। তাহলে as soon as we saw, মনে রাখতে হবে as soon as এর দুই পাশে একই ধরনের ভার্ব থাকে, as soon as এর দুই পাশে একই ধরনের ভার্ব থাকে, as soon as এর দুই পাশে একই ধরনের ভার্ব থাকে। তাহলে as soon as we saw our teacher we stood up। আমরা যখন ছোটবেলায় আমাদের শিক্ষকরা যখন মানে ক্লাসে ঢুকতো বসে থাকতাম, স্যার আসছেন, আসসালামু আলাইকুম স্যার, স্যার গুড মর্নিং স্যার, গুড আফটারনুন স্যার, ঠিক আছে। তাহলে as soon as we saw our teacher we stood up, as soon as the police came we too the thief ran away। আমরা সবাই জানি পুলিশে দেখলে চোর দৌড়াবে, এটাই সঠিক, এটাই সত্য, এটাই চিরন্তন সত্য। তাহলে এখন আসো, প্রশ্ন খালি এখানেই না, দেখো তো এইটার উত্তর কি হবে। আমি দেখি নাম পড়বো, এখন নাম পড়বো যে কারা সঠিক উত্তর দিতে পারে, এখন সেই মুহূর্তটা। তাহলে scarcely had I dash my assignment when Rubina dash it। দেখি আমি হ্যান্ডস আপ, কে উত্তর করতে পারে দ্রুত, সবার আগে যে উত্তর করবে, সবার আগে যে উত্তর করবে, ওকে দ্রুত, ডান ডান। We also stood up sometimes, very good, ভালো তো, মাঝে মাঝে দাঁড়ানো ভালো, ওকে ভেরি গুড। বি অনিক খান সবার আগে উত্তরটা করেছে, অনিক খান বি একটা উত্তর দিয়েছে, ঠিক আছে, বাকিরা ওয়েটিং, ভেরি গুড। এই যে এখন সমানে উত্তর আসতেছে, সুন্দর। জাহিদ, আমি নাম পড়তে পারতেছি না, এত দ্রুত কমেন্ট আসতেছে, ওকে। রাফিনুর, রাফি সুন্দর করে লিখেও দিছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই দুইটা আলাদা করে দেখলাম, তার মানে স্কার্সলি হ্যাড এর পরে এখানে V3 হবে। তাহলে কমপ্লিটেড সব জায়গায় আছে, তার মানে এইখানে শুধু নাই, তাহলে এইটা আগেই বাদ, এটা আগেই বাদ, ওকে। এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে কিভাবে দেখবা। তাহলে স্কার্সলি হ্যাড আই ড্যাশ মাই অ্যাসাইনমেন্ট ওয়েন রুবিনা ড্যাশ ইট, তার মানে অবশ্যই এখানে V2 হবে। তাহলে একটু দেখি, কপি আছে আগেই বাদ, কপিজ আছে বাদ, কপিড আর কপিড, এখন এখানে তো অলরেডি বাদ আছে, তার মানে এইটাও বাদ। তাহলে অ্যান্সারটা কি বি, যে স্কার্সলি হ্যাড আই কমপ্লিটেড মাই অ্যাসাইনমেন্ট ওয়েন রুবিনা কপিড ইট, তাই না? তার মানে হচ্ছে তুমি তোমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে না করতেই আরেকটা স্টুডেন্ট তোমার অ্যাসাইনমেন্টটা কপি করে ফেলছে। এই বোর্ড এক্সামে এই কাজটা করিও না, বোর্ড এক্সামে এটা করিও না, নিজের উপর ভরসা রাখতে হবে, ঠিক আছে। নেক্সট ওয়ান বলো দেখি, এখান থেকে ফাইন্ড আউট দ্য রং অ্যান্সার। অ্যাডমিশন টেস্টে এইভাবে কোয়েশ্চেন আসবে, অ্যাডমিশন টেস্টে এইভাবে কোয়েশ্চেন আসবে, ফাইন্ড আউট দ্য রং ওয়ান, ফাইন্ড আউট দ্য রং পার্ট, এইভাবে কোয়েশ্চেনটা আসবে। দেখো ফাইন্ড আউট দ্য রং পার্ট, এখানে একটা সেন্টেন্স আছে, নো সুনার হ্যাড দ্য থিফ স দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। এখান থেকে তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে এ বি সি ডি কোন পার্টটা ভুল, এটাকে বলা হয় ইরর ফাইন্ডিং, এটাকে কি বলা হয় ইরর ফাইন্ডিং বা পিন পয়েন্ট এরর। তাহলে এই ইরর ফাইন্ডিং এ তুমি বুঝতে পারতেছো নো সুনার হ্যাড আছে, হ্যাড এর পর এখানে V3 হওয়ার কথা, বাট এখানে নাই, তাহলে এটা ভুল। আচ্ছা দেন আছে, এটা রাইট, ran away এটা V2, তার মানে এইটাও সঠিক। তাহলে আমার ইররটা কি, আমার ইরর হচ্ছে নাম্বার বি, আমার এখানে স হবে না, অ্যান্সার হবে সিন। ওকে নেক্সট ওয়ান, এটা বলো হার্ডলি হ্যাড দ্য ইভেন্ট স্টার্টেড দেন হি বিগেন সিঙ্গিং। এরকম অনেক বন্ধু বান্ধব আছে না, যে একটা ইভেন্ট শুরু হলে দোস্ত একটা গান গাই, একটা গান গাওয়া শুরু করে দিই, গুনগুন করা শুরু করে। তাহলে কোনটা ভুল বলো, ফাইন্ড আউট দ্য রং পার্ট, দ্রুত বলো, কাম অন দ্রুত, ভেরি গুড, থ্যাংক ইউ। তার মানে হার্ডলির পরে যেহেতু হ্যাড আছে, বুঝতেই পারতেছি এখানে V3 আছে, বসছে, এখানে দেন বসবে না, এখানে কি বসবে না, দেন বসবে না। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে সি, অ্যান্সারটা কি হবে সি, when। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে নেক্সট ওয়ান দেখো, ইউজ টু এর ব্যবহার, তাকাও সবাই একবার তাকাও, সবাই একবার তাকাও, ইউজ টু এর ব্যবহারটার দিকে তাকাও। আমি তোমাদের জন্য একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এনেছি, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, তাকাও সবাই, খেয়াল করো। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ যখন তুমি ইউজ টুটাকে ব্যবহার করতেছো, এই যে সাবজেক্ট প্লাস ইউজ টু, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ইউজ টু, তখন তুমি এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতেছো। কেমন, আই ইউজ টু
প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। যেমন আমার একটা অভ্যাস ছিল, এখন তো তোমাদের ক্লাস নিচ্ছি, বাট একটা সময় আমি বিকেলবেলা না খেলতে পারলে খুব খারাপ লাগতো। স্কুল থেকে দৌড়ে চলে আসতাম, দৌড়ে চলে এসে আগে খেলতে হবে 10 মিনিট 15 মিনিট, যে সময়টাই পাওয়া যায় না কেন। তাহলে আই ইউজ টু প্লে ফুটবল ইন দ্য আফটারনুন ওয়েন আই ওয়াজ চাইল্ড, আমি যখন শিশু ছিলাম, বা when I was a young guy, বা when I was a teenager, আমি টিনেজার ছিলাম। তার মানে এই ইউজ টুর পরে শুধু প্লে হইছে, প্লে হচ্ছে ভার্বের বেস ফর্ম। কিন্তু যদি সাবজেক্টটার পরে এবং ইউজ টুর আগে, এই ইউজ টুর আগে am, is, are, was, were, get, got, become, became এগুলো থাকে, তাহলে সব সময় এই ইউজ টুর পরে কি হবে? VING হবে। কি হবে? VING হবে। তাহলে I am getting used to, কি বলছি? I am getting used to rise হবে না, কিন্তু এখানে তুমি যদি rise লিখো তাহলে সেটা কাটা, rise হবে না। I am getting used to rising early in the morning, আমি চেষ্টা করতেছি, I am getting used to rising early in the morning, সকাল সকাল ঘুম থেকে ওঠার প্রচেষ্টা করছি। কিন্তু আরো একটা সেন্টেন্স আছে যেখানে ইউজ টু ব্যবহৃত হয়, সেখানে কোনো প্রকার এই ভার্বের বেস ফর্ম বা আইএনজি ব্যবহৃত হয় না। যেমন আই এম গেটিং ইউজ টু দ্য নয়েজ নাও। ধরো আমার স্টুডিওতে একটা শব্দ হয়, এখন কোথা থেকে যে শব্দ হয় আমি জানি না, তো আলটিমেটলি আমি বের করতে না পেরে আমি এখন অভ্যস্ত হয়ে গেছি। আমি জানি একটা শব্দ হয় এবং এই শব্দটার সাথে আমি অভ্যস্ত, সো আমি বলতে পারি আই এম গেটিং ইউজ টু দ্য নয়েজ নাও। তাহলে তোমাকে না প্র্যাকটিক্যালি থিঙ্ক করতে হবে। মনে থাকবে? বলো, মনে থাকবে? আন্ডারস্টুড? Understood. I am used to study. I used to study in the morning when I was a child. Very good. Mashallah, mashallah. Very good. ঠিক আছে, তাহলে আসো নেক্সট ওয়ানে চলে যাই। তাহলে অতীতের অনিয়মিত অভ্যাসগুলো এবং অতীতের নিয়মিত অভ্যাসগুলো দুইটার ক্ষেত্রেই আলটিমেটলি ইউজ টু ব্যবহৃত হয়। যেমন দেখো, আই ইউজ টু ড্রিঙ্ক টি, তার মানে একদা আমি কি করতাম? আমি চা পান করতাম সকালবেলা। তোমরা এখানে আসো না, টি ইজ এ পপুলার ড্রিঙ্ক, তোমরা পড়তা ছোটবেলায় প্যারাগ্রাফ। এখানে অনেকেই তোমরা টি লাভার্স আছো, আবার অনেকেই আছো কফি লাভার্স, তাই না? তাহলে দেখো, একদা তুমি চা পান করতা, তুমি অভ্যস্ত ছিলা, বাট নাও আই ড্রিঙ্ক কফি। কিন্তু এখন আমি কি করি? আমি শুধুমাত্র কফি খাই। খেয়াল করো, সেমিকোলনের পরের শব্দটা সবসময় কিসে হয়? সবসময় স্মল লেটারে হয়। সেমিকোলনের পরের শব্দটা সবসময় স্মল লেটারে হয়। এটা কিন্তু পাঞ্চুয়েশন মার্কে আসতে পারে পরীক্ষায়, প্লিজ মনে রেখো, ঠিক আছে? তাহলে একইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউজড টু লিড আ ভেরি সিম্পল লাইফ। আমরা জানি, তাই না, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কি করতো? সে একটা খুবই সিম্পল লাইফ লিড করতো। ইউজড টু লিড আ ভেরি সিম্পল লাইফ। এই যে দেখো, আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, কত সুন্দর না? আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এগুলো সব কাজে লাগবে মডিফায়ারসেও। তাহলে চলো আমরা একটু দেখি যে এখান থেকে কি কোশ্চেন আসছে, দ্রুত দেখি। গ্যাপ ফিলিং এ আসছে, বলো কি হবে? এভরিবডি ডিসলাইক রাকিব, যেটা অলরেডি আমরা করে ফেলেছি। তাহলে হি ইউজ টু ডু, কি হবে? হি ইউজ টু ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস। সামটাইমস উই বিকাম স্পিচলেস। স্পিচলেস মানে কি? আমরা না একদম চুপ হয়ে যাই, আমাদের মুখ দিয়ে আর কোনো শব্দ বের হয় না। এই প্রসেসটাকে বলা হয় স্পিচলেস। ঠিক আছে, মন্ত্রমুগ্ধ হয়ে যাই আমরা, আমাদের অতীতের কথা চিন্তা করে, আমাদের শৈশবের কথা চিন্তা করে। তাহলে sometimes we become speechless remembering our childhood memories. We dash swim in the river. তাহলে এখানে শুধু সাবজেক্ট আছে এবং এরপরে আর কোনো কিছু নেই, তাই এখানে ভার্বের বেস ফর্ম বসেছে। তাহলে উত্তর অবশ্যই used to, উত্তর অবশ্যই কি হবে? used to. We used to swim in the river. আমরা সাঁতার কাটতে পছন্দ করি, তাই না? যেমন সুইমিং ইজ এ ভেরি গুড হ্যাবিট, কিন্তু সুইমিং is a very good habit. মনে রাখতে হবে এখানে সুইমিংটা হচ্ছে কারণ জেরান নাউনের মতো বিহেভ করে। জেরান কার মতো বিহেভ করে? জেরান অ্যাক্টস লাইক আ নাউন। তাহলে জেরান এটা, কারণ এটা নাউনের মতো বিহেভ করতেছে বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, জেরান্ডের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। বলো আমার সাথে সাথে বলো, জেরান্ডের পরে সিঙ্গুলার ভার্ব হয়। জেরান্ডের পরে সিঙ্গুলার ভার্ব হয়, জেরান্ডের পরে কখনো প্লুরাল ভার্ব হয় না। তাহলে এই হচ্ছে সেই
সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, চাইল্ডহুড, এইটা একটা নাউন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চাইল্ড হচ্ছে কি সিঙ্গুলার, আর চিলড্রেন হচ্ছে প্লুরাল। তোমরা অনেকেই চিলড্রেন্স লিখো, চিলড্রেন্স বলে কোনো কিছু নেই, চিলড্রেন্স বলে কোনো কিছু নেই। চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চিলড্রেন হচ্ছে প্লুরাল, চিলড্রেন্স বলে কোনো কিছু নেই, যদি না সেটা অ্যাপোস্ট্রফি এস হয়, যদি না সেটা অ্যাপোস্ট্রফি এস হয়। তার মানে যেমন ধরো শিশুদের বিহেভিয়ার, চিলড্রেন্স বিহেভিয়ার, এখানে এই অ্যাপোস্ট্রফি এসটা হয়েছে, তার কারণ হচ্ছে এখানে এর বোঝাচ্ছে, এর শিশুদের বিহেভিয়ার। বুঝতে পেরেছো? তাহলে আর কোনোদিন চিলড্রেন্স বলবা প্লিজ বলিও না ভাইয়া, হ্যাঁ, চিলড্রেন্স বলে কোনো কিছু নেই। ওকে বাবারা, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ওয়ান, তাহলে বলো, এখানে উত্তরটা দেওয়াই আছে, আই এম এন আর্লি রাইজার, আই এম ইউজড টু ওয়াকিং ইন দ্য মর্নিং, বা আই এম ইউজড টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। এটা আমরা অলরেডি করে ফেলেছি, গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। ওকে, নেক্সট ওয়ান, দেখো তো এইটা পারো কিনা, দ্রুত দ্রুত দেখি কে সবার আগে উত্তরটা দেয়, কে সবার আগে উত্তরটা দেয়। শান্ত ইউজ টু ড্যাশ ইন দ্য মর্নিং। দেখো এটা জাহাঙ্গীরনগরে আসছিল, জাহাঙ্গীরনগরে এই সেশনে আমি পরীক্ষা দিয়েছিলাম, এই সেশনে একটা ইউনিট আমি পরীক্ষা দিয়েছিলাম, ইউনিটে আমি দিয়েছিলাম এই পরীক্ষা, বায়োলজি অনুষদ বোধহয়। শান্ত ইউজ টু ড্যাশ ইন দ্য মর্নিং, কি হবে? কে আগে উত্তর দিল? কে আগে উত্তর দিল? বি, ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখো শান্ত হচ্ছে আমার সাবজেক্ট, এখানে ইউজ টু হচ্ছে আমার মোডাল ভার্ব, মানে সেমি মোডাল ভার্ব, আলটিমেটলি আমি মোডালই লিখে দিলাম, টেনশন নিও না। তো এরপরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে, তার মানে অ্যান্সার হবে এইটা, শেষ অ্যান্সার হবে এইটা। যদি এখানে হইতো যে শান্ত ইজ ইউজ টু, যদি হইতো শান্ত ইজ ইউজ টু, তখন তোমার অ্যান্সার হতো কি? তখন তোমার অ্যান্সার হতো ওয়াকিং। সো যারা যারা ওয়াকিং দিছো তারা একটু বুঝে নাও যে শান্তর পরে যদি বি ভার্ব থাকতো বা গেট, গট, বিকাম, বিকেম থাকতো, তাহলে এরপরে আইএনজি হতো। ঠিক আছে, ওকে, ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ওয়ান করো, দ্রুত করো, কি হবে করো। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল এই ইউনিটে, ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে আসছিল। এটা কি আসছে? মাই ফাদার ড্যাশ লিভ ইন গাজীপুর। আমার নিজের বাসাও গাজীপুর, সো আমার বাবাও গাজীপুর থাকে। খুব সুন্দর কোয়েশ্চেন, আমার জন্য মিলে গেছে। ঠিক আছে, এবার তোমাদের জন্য মিলে কিনা দেখো, তোমাদের জন্য মিলে কিনা দেখো। মাই ফাদার ড্যাশ লিভ ইন গাজীপুর, কি হবে বলো, বলো। ভেরি গুড, মাশাআল্লাহ, সুন্দর সুন্দর, মাশাআল্লাহ। তার মানে আমাকে এখানে বুঝতে হবে যে এখানে উত্তর দুইটা আছে, কিন্তু এখানে উত্তর কয়টা আছে? দুইটা আছে, তাই না? তাই না? এরকম মনে হচ্ছে না যে ভাই ইউজ টু, ওয়াজ ইউজ টু, কি উত্তর দিব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওয়াজ ইউজ টু হবে না, কারণ ওয়াজ ইউজ টু হতে হলে এখানে লিভিং হতে হতো। কি হতে হতো? লিভিং। আচ্ছা, ওয়াজ ইউজ টু বলে কোনো কিছুই নেই, তাহলে বাকি হলো ইউজ টু আর ইউজ টু। এই দুইটাই আমার সঠিক উত্তর, এই দুইটাই আমার সঠিক উত্তর। বুঝতে পারছো? সো মাঝে মাঝে পরীক্ষার কোয়েশ্চেনে এরকম আসে, মাঝে মাঝে পরীক্ষার কোয়েশ্চেনে, স্পেশালি মেডিকেলে আসে, এইটা টাইপিং মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে, সো টেনশন নেই। বাট মেডিকেলে এরকম আসে যে দুইটাই একই অপশন বা দুইটাই একটা আরেকটা সিনোনিম দেওয়া। তো এই ধরনের ক্ষেত্রে মেডিকেল যখন এক্সাম দিবা তখন ঠান্ডা মাথায় ইংলিশ দাগাতে হবে, ঠিক আছে, কৌশলে। তাহলে মাই ফাদার ইউজ টু লিভ ইন গাজীপুর, ডান, শেষ। পড়ো নেক্সট ওয়ান। এইটার উত্তরটা দাও দেখি, কয়জন বুদ্ধিমান আছে? বানান লিখে লিখে উত্তর করবা, বানান লিখে আমি দেখতে চাই, এবি না, বানান লিখে। ভেরি গুড, ভেরি গুড। এসি কারেন্ট, ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কি হবে বলো? মেকিং হবে না মেক হবে? ভেরি গুড। একজন আনসার দিছে নসিন তাসনিম, এ। আরেকজন দিছে মেক, আরেকজন দিছে বি। দিতে থাকো, দিতে থাকো। ভেরি গুড, ভেরি গুড, অ্যান্সার আসতে থাকুক। সবাই এ দিতেছে, ওয়াও, পজিটিভ এনার্জি, পজিটিভ এনার্জি, পজিটিভ এনার্জি। ওকে, এই মাঝখানে একজন কে আছে? জুনায়েদ কবির। জুনায়েদ কবিরকে আমি মার্ক করলাম, জুনায়েদ কবিরকে আমি মার্ক করলাম। আর 2 সেকেন্ড দেখবো, 1 2। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যারা সাকসেসফুলি মেকিং উত্তর দিয়েছো তারা ভুল করেছো,
তার মানে এইটা হচ্ছে একটা এক্সেপশনাল। এটা কি একটা এক্সেপশনাল এক্সাম্পল। এই এক্সাম্পলে উত্তর মেকিং হবে না, এই এক্সাম্পলে উত্তর হবে মেক। ভাইয়া কেন? তার কারণ হচ্ছে সুগার ইজ ইউজ টু। তুমি ভাবতেছো ভাইয়া এখানে ইজ বি ভার্ব, এখানে ইউজ টু আছে, আর এখানে তো ভিআইএনজি হবে। রং, এখানে ভিআইএনজি হবে না। কেন? কারণ এখানে বুঝতে হবে সুগার ব্যবহার করা হয় চা বানাতে। কথাটা বুঝছো? সুগার ব্যবহার করা হয় চা বানাতে। এটা অ্যাকচুয়ালি প্যাসিভ মুডে আছে। কোন মুডে আছে? প্যাসিভ মুডে আছে। তার মানে এখানে এই টু এর পরে বা ইউজ টু এর পরে মেক ভার্বের বেস ফর্ম হবে। আরো সহজ করে দেই, এখানে ইউজ টু এর ব্যবহারই হয়নি। আবারও বলছি, এইটা ইউজ টু এর ব্যবহার না, এইটা ইউজ টু এর ব্যবহার না। তাহলে এইটা মূলত এইটা এইরকম যে উই, খেয়াল করো, উই ইউজ সুগার টু মেক টি। বুঝতে পারছো? তাহলে উই ইউজ সুগার, তাহলে এখানে ইউজ হচ্ছে আমার ভার্ব, আর এই ভার্বের V3 হচ্ছে used। বলি না, দ্রুত বলো কমেন্টে, দ্রুত বলো। বুঝতে পারছো? বুঝতে পারছো? প্যাসিভ শেখা দিল, তাই না? হ্যাঁ, কেমিস্ট্রির ভিতরে এসে থাকে। আমি সরি ভাই, সরি, তোমাদের শেখা দিল তাই আমি সরি একদম। তাহলে উই ইউজ সুগার টু মেক টি। কেন বলতেছি জানো? এটা খুবই সেন্সিবল একটা ওয়ে মনে রাখার জন্য, যে সবসময় ইউজ টুর ব্যবহার হয় না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এরকম দুই একটা ব্যতিক্রম থাকতেই পারে। সো অ্যাজ এ স্টুডেন্ট তুমি যদি একটু মনে রাখতে পারো তাহলে তুমি একটা বেটার শেপে থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে উই ইউজ টু, আমরা কি বললাম? আমরা বললাম যে উই ইউজ সুগার টু মেক টি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া আরেকবার, আচ্ছা আরেকবার বলে দিচ্ছি, হালকার উপর ইউজ টু ব্যবহার করা হয় কোনো কিছুতে অত্যন্ত বোঝাতে। আচ্ছা আবার বোঝাচ্ছি, দেখো এখানে দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে সুগার, আরেকটা হচ্ছে টি। এখন তোমাদের মাইন্ডসেটটাকে মেকিং অ্যান্সার করার জন্য ভাইয়া এই ইউজ টুটাকে বোল্ড করে দিছি, যাতে করে অ্যাজ এ স্টুডেন্ট তোমার মাথায় মনে হয় ও বোল্ড করা আছে, তার মানে এটা ইউজ টু এর ব্যবহার। কিন্তু না, এখানে একটু তুমি থামো। বোল্ড করা থাকলেও তোমাকে চিন্তা করতে হবে এই দুইটা এলিমেন্টের সম্পর্কটা কি। যে আমরা চা বানাতে সুগার ব্যবহার করি, আমরা চা বানাতে সুগার ব্যবহার করি, তার মানে সুগার ইজ ইউজড টু। তার মানে এই ইউজড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে ইউজ টু এর কোনো ব্যবহার হয়নি, এখানে ইউজ টু নামক মোডাল ভার্বের কোনো ব্যবহার হয়নি। এখানে শুধুমাত্র ইউজ নামক ভার্বের পাস্ট পার্টিসিপল V3 ফর্মটা ব্যবহৃত হয়েছে। সো উই ইউজ সুগার, এটা একটা অ্যাক্টিভ ভয়েস। উই ইউজ সুগার টু মেক টি। ওকে বাবা, ঠিক আছে, ডান। চলো, ভেরি গুড। চলো পরের অংশ দ্রুত। হাই টাইম। ওকে, হাই টাইম। চলো বোঝার চেষ্টা করি। হাই টাইম, ইট ইজ হাই টাইমকে আমরা বলি এখনই উপযুক্ত সময়। বাংলাটা যারা জানো না তাদের জন্য একবার লিখে দেই, এখনই উপযুক্ত সময়। উপযুক্ত সময়। ওকে, তাহলে ইট ইজ হাই টাইমের জায়গায় আমরা শুধু ইট ইজ টাইমও বলতে পারি। কি বলতে পারি? ইট ইজ হাই টাইমের জায়গায় আমরা শুধু ইট ইজ টাইমও বলতে পারি। তাহলে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2। দেখো তোমার মস্তিষ্কে এই জিনিসটাকে ঘোরাও, এই জিনিসটাকে চিন্তা করাও। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2। ওকে, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, তারপর হচ্ছে কি ফর, তারপর হচ্ছে অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন। প্রোনাউনের তিনটা ফর্ম আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ, আরেকটা হচ্ছে অবজেক্টিভ, আরেকটা হচ্ছে পজেসিভ। কি ফর্ম? পজেসিভ ফর্ম। তার মানে ধরো একটা সাবজেক্ট হচ্ছে হি, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এইটার পজেসিভ ফর্ম হচ্ছে হিজ। বুঝতে পেরেছো? তাহলে সবসময় ফরের পরে আমরা যদি অবজেক্টিভ ফর্মটা ইউজ করি তখন আমরা এই ইনফিনিটিভের ব্যবহারটা করতে পারি,
তাহলে দেখো ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম হি গেভ আপ স্মোকিং, তার মানে আমি স্পষ্টত বুঝতে পারছি যে এই আমার সাবজেক্ট, এই আমার V2 এবং এই হচ্ছে আমার প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে জেরান্ড, প্রিপোজিশনের পরে কি জেরান্ড। আবার ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম ফর হিম, যেহেতু এখানে হি ছিল তাই ফর হিম, হি ছিল ফর হিম টু গিভ আপ স্মোকিং, টু গিভ আপ স্মোকিং। তুমি দুইটা ওয়েতেই কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্মস অফ ভার্বস তুমি অ্যান্সার করতে পারো। তবে তবে বেশি প্রাধান্য দিবে পরীক্ষার হলে এইটাকে, এইটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে। আবারও বলছি, এইটা নেগলিজিবল, এটা ব্যবহার না করলে কোনো দোষ নেই, কিন্তু এইটা ব্যবহার করতেই হবে পরীক্ষার হলে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে ইট ইজ হাই টাইম হি গেভ আপ স্মোকিং। কেন? স্মোকিং ইজ এ গুড হ্যাবিট। তাহলে বলো তো বাবারা, স্মোকিং একটা ব্যাড হ্যাবিট না, না গুড হ্যাবিট? বলো, স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, ঠিক আছে? পার্ডন মি, দুষ্টামি করে বললাম। তাহলে স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, ব্যাড ব্যাড হ্যাবিট, ঠিক আছে? লাং ক্যান্সার হয়ে যাবে, আল্লাহ মাফ করুক। তাহলে এই স্মোকিংটা হচ্ছে একটা জেরান্ট, এটা একটা কি? এটা একটা জেরান্ট। বুঝতে পেরেছো? ইট ইজ হাই টাইম। তাহলে চলো এটার উত্তর দাও, দ্রুত উত্তর দাও দেখি। তাহলে ইট ইজ টাইম ফর, যদি তোমার সেন্টেন্সে, যদি তোমার পরীক্ষার হলে, যদি তোমার পরীক্ষার কোয়েশ্চেনে এরকম থাকে যে ইট ইজ টাইম ফর, এই যে ফর, তারপরে তুমি কি করবা? অবজেক্টিভ ফর্ম ইউজ করবা। ইট ইজ টাইম ফর ইউ, অথবা ইট ইজ টাইম ফর হিম, ইট ইজ টাইম ফর হার, ইট ইজ টাইম ফর মি টু গো টু কলেজ নাও। তাহলে একবার যখন তুমি ফর প্লাস অবজেক্টিভ ফর্ম ইউজ করেছো, তখন তোমাকে অবশ্যই এই টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। আবার ইট ইজ হাই টাইম ইউ যদি থাকে, তাহলে ইউটা এখানে সাবজেক্ট হিসেবে আছে, তাহলে এখনই উপযুক্ত সময় ইউ লার্ন ইউর লেসন্স, তাহলে এটা V2 হয়ে যাবে। তাহলে বুঝতেই পারতেছো যে কোনো কাজ করার সঠিক সময় বোঝাতে ব্যবহৃত হয়, হ্যাঁ। এবং আলটিমেটলি ইট ইজ টাইম টু দেওয়া আছে, তাহলে টু স্টার্ট দ্য ওয়ার্ক। তুমি নিশ্চয়ই বলবা না যে ইট ইজ টাইম টু স্টার্টেড দ্য ওয়ার্ক। অনেকে এই ভুলটা করে, টু এর পরে স্টার্টেড হয় না, টু এর পরে শুধু ভার্বের বেস ফর্ম হয়, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাই এটা কাটা। তাহলে চলো যদি বুঝতে পারি তাহলে এটার উত্তর আমরা করতে পারবো। দেখো ইট ইজ টাইম টু, যখন পরীক্ষায় আসবে ইট ইজ টাইম টু লিভ দ্য প্লেস, যখন ক্লাসটা শেষ হবে তুমি এটা বলতে পারো, নাও ইট ইজ টাইম টু লিভ দ্য ক্লাস, ইট ইজ টাইম টু লিভ দ্য ক্লাস। ইট ইজ টাইম ইউ, তার মানে সাবজেক্ট আছে, এটা কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যেহেতু আছে, এই যে লেফট, লেফট হচ্ছে ভার্বের V2, লেফট হচ্ছে ভার্বের কি? V2। তাহলে ইট ইজ টাইম ইউ লেফট দ্য প্লেস, অর্থাৎ সময় হয়ে গেছে তুমি জায়গাটা ত্যাগ করো, পরিত্যাগ করো, ঠিক আছে? বলো এখন কি হবে এখানে? এটা গ্যাপ ফিলিং আসবে সাধারণত। ইয়োর এনিমিজ আর লুকিং ফর ইউ, লুকিং ফর মানে কি? লুক ফর মানে সার্চ, এগুলো রাখবে মাথায়, এগুলো রাখবে। লুক ফর গ্রুপ ভার্ব, লুক ফর মানে সার্চ, খোঁজা, সার্চ। লুক ফর মানে কি? লুক ফর মানে হচ্ছে সার্চ। তাহলে ইয়োর এনিমিজ, তোমার শত্রুরা, আর লুকিং ফর ইউ, তোমাকে খুঁজছে, ড্যাশ ইউ লেফট দ্য প্লেস, তার মানে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম ইউ লেফট দ্য প্লেস, ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ, ইট ইজ ডেট্রিমেন্টাল টু। তোমরা যারা জানো না, ডেট্রিমেন্টাল টু মানে হচ্ছে ক্ষতিকর, ডেট্রিমেন্টাল টু মানে ক্ষতিকর। তাহলে ইট ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, তার মানে তোমার কোনো একটা অভ্যাসকে ছেড়ে দিতে বলা হচ্ছে, এখনই উপযুক্ত সময় তুমি তোমার এই অভ্যাসটাকে ছেড়ে দাও, ত্যাগ করো প্লিজ। তাহলে ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং, শেষ, সহজ। ইউ গেভ আপ স্মোকিং, ইট ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ। তাহলে এগুলো যদি আমরা বুঝি, বলো তো এখানে কি হবে? বলো, এটার অ্যান্সার আমি তোমাদের কাছ থেকে নেব, এটার অ্যান্সার 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে। এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, ইট ইজ হাই টাইম, আমরা অলরেডি এটা অ্যান্সার করছি না? তাহলে 10 সেকেন্ড নিব কেন? 5 সেকেন্ডে উত্তর করব। তাহলে এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, ইট ইজ হাই টাইম উই না বলে অথরিটি বলতে পারি, দ্য অথরিটি took হচ্ছে আমার V2, proper steps against it, proper steps against it। ওকে, নেক্সট ওয়ান, বলো এটা কি হবে?
বলো দেখি, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, সবাই সবাই উত্তর দাও। ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য পিপল কনসাস অ্যাবাউট আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। এখনই উপযুক্ত সময়, আমাদের ন্যাশনাল অনেক ইন্টারেস্ট আছে যেখানে আমরা সাধারণত মাথা ঘামাই না। তাহলে ইট ইজ হাই টাইম উই, দেখো ভাই এত পেছানোর কিছু নাই ভাইয়া, এখানে ন্যাশনাল ইন্টারেস্ট কি হ্যান ত্যান কি, তুমি বলবা মাইন্ড, মস্তিষ্ক। দেখো ইট ইজ হাই টাইমের পরে এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে এখানে V2 বসবে, বাকি কোনো কিছুর খাওয়া নেই। তার মানে শুড মেক হবে না, মাস্ট মেক হবে না, উইল মেক হবে না, অ্যান্সার হবে মেড। এটা কোনো হলো কোশ্চেন? এগুলো কিন্তু আসছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। মজার না? মজার না? ইয়েস মজার, মজার। ইয়া ভেরি গুড। তাহলে পরেরটা বলো, ইট ইজ হাই টাইম উই ড্যাশ আ গ্রুপ। আমরা কি একটা গ্রুপ খুলবো? আমরা তো অলরেডি একটা গ্রুপ খুলেই বসে আছি, সেই গ্রুপেই তো আমরা ক্লাস করছি। তাহলে ইট ইজ হাই টাইম উই ড্যাশ আ গ্রুপ। তাহলে আমি আবারও একই জিনিস, যে আমার হাই টাইম আছে, আমার এখানে সাবজেক্ট আছে, আমি এখানে জাস্ট V2 করব। তার মানে ইট ইজ হাই টাইম ফর্ম, ফর্ম, ফর্মিং, ফর্মার। তাহলে আমি জাস্ট চিন্তা করব V2 কোনটা, এইটা হচ্ছে V2। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইট ইজ হাই টাইম উই ফর্মড আ গ্রুপ। ঠিক আছে, খুবই ইজি, এবং পড়াই না এগুলো, তোমরা পারবা আমি জানি তো। ইউ গাইজ আর সো নাইস, সো এক্সিলেন্ট, ইউ গাইজ আর সো এক্সিলেন্ট, তোমরা পারবা ইনশাআল্লাহ। এখন আসো অ্যাজ ইফ আর অ্যাজ দো, একই জিনিস। অ্যাজ ইফ আর অ্যাজ দো মানে হচ্ছে যেন, অ্যাজ ইফ আর অ্যাজ দো মানে কি, যেন। তাহলে যেন কথাটা আমরা কখন ব্যবহার করি? আমরা মাঝে মাঝে একটু সার্কাস্টিক হওয়ার চেষ্টা করি। আমাদের কিছু কিছু বন্ধু আছে যারা একটু নেইভ, যারা একটু আলা ভোলা, এবং ওরা না নিজেদেরকে অনেক সময় অনেক কিছু দ্বারা জাহির করতে চায়। আমি তাদেরকে না চতুর বলবো না, আমি আলা ভোলাই বলবো, কারণ ওরা আসলে না বুঝে না যে মানুষজন পরবর্তীতে এটাকে সার্কাজম হিসেবে নেয়, তার এই বিহেভিয়ারটাকে একটু অন্যভাবে ট্রিট করে। তো অনেকে আছে মানে এমন একটা ভাবনি আসবে, মানে সে একটা এমন ক্যারেক্টারে ঢুকে গেছে, সে অ্যাক্টর, সে অ্যাক্ট্রেস, এরকম একটা ভাব হয়, তাই না? অথবা নিয়ে একটা ভাব নিছে, তুমি ধরো বলতেছো ন্যাশনাল ইন্টারেস্টের কথা, অথচ তুমি জানো না যে বাংলাদেশের জিডিপি কি, বা আলটিমেটলি কত, বা আলটিমেটলি ইকোনমিক অবস্থাটা কি, ইকোনমিক ক্রাইসিস কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। বাট তোমার বন্ধু আইসেই বললো, শোন আমাদের রেমিটেন্স বেশি আসতেছে, এই জন্য আমরা এখনো আসি, নাহলে কবে দেউলিয়া হয়ে যাইতাম। আছে না কিছু বন্ধু মানে একটু আগবাড়িয়ে একটু বেশি তথ্য প্রচার করতে চায়, তাদের জন্য আমরা এই অ্যাজ ইফ অ্যাজ দো এইটাকে ব্যবহার করব। তাদের নামে আমরা এটাকে কি করে ফেললাম, উৎসর্গ করে ফেললাম। তাহলে এখান দেখো অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে এই পাশে পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের V2 হয়, অথবা আনরিয়াল পাস্ট। ওয়্যার হচ্ছে কি একটা আনরিয়াল পাস্ট, যেটা আসলে কোনোদিন সত্য হতে পারে না। ঠিক আছে, আবারও অ্যাজ ইফ অসদর আগে যদি আমার V2 থাকে, তাহলে এরপরে সাধারণত আমাদের হ্যাড প্লাস V3 হয়। কি হয়? হ্যাড প্লাস V3। তাহলে একটু বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। হি টেলস মি দ্য ম্যাটার, সে এমন ভাবে আমাকে ম্যাটারটা বলছে, হি টেলস মি দ্য ম্যাটার, এটা V1। তার মানে অবশ্যই অ্যাজ ইফ হি নিউ ইট, যেন সে এটা আগে থেকেই জানতো, এই যে V2। হি টোল্ড মি দ্য ম্যাটার অ্যাজ ইফ হি হ্যাড নোন ইট। কেন? কারণ এখানে টেলস ছিল আর এখানে টোল্ড হয়ে গেছে, টোল্ড হচ্ছে V2, আর আমরা জানি V2 হইলে হ্যাড প্লাস V3 হবে। তাহলে হি টেলস মি দ্য ম্যাটার অ্যাজ ইফ হি নিউ ইট, হি টোল্ড মি দ্য ম্যাটার অ্যাজ ইফ হি হ্যাড নোন ইট। ছোট্ট একটা জিনিস, পরীক্ষায় যদি সঠিক উত্তর করে দাও, তোমার নাম্বার তো কেউ আটকাতে পারবে না, পারবে? কখনোই আটকাতে পারবে না। ঠিক আছে, সহজ একটা জিনিস। তাহলে আমি যদি তোমাদেরকে বলি, হি টকড অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং। এখন আমি তোমাকে অপশন দিলাম। অপশন এ হচ্ছে, খেয়াল করিও, অপশন এ হচ্ছে এইটা, আর অপশন বি হচ্ছে এইটা। বলো কি হবে, কি হবে? তাহলে আমি যখনই আমি এই সেন্টেন্সটা দেখবো রাইট ফর্মস অফ ভার্বসে, তখন আমি চিন্তা করবো আমার টকড আছে। তাহলে টকড যেহেতু আছে, তার মানে এখানে এটা V2, এবং অ্যাজ ইফ এর পরে যখন এটা বসবে, তখন মাথায় রাখতে হবে এই সাবজেক্টের পরে আমার হ্যাড প্লাস V3 হবে। কি হবে? হ্যাড প্লাস V3। তাহলে এইটা কাটা, এইটা সঠিক। তাহলে হ্যাড লার্নড এভরিথিং। হি টকড অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলতেছে আমি সব পড়ে ফেলছি, আমার ক্লাস করার দরকার নেই, তোরা ক্লাস কর, আমার ক্লাসের কোনো
প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে এরকম করবো না, শিখবো আমরা, ঠিক আছে? শেখার চেষ্টা করব। ওকে, তাহলে আসো এটা অ্যান্সার কি হবে? গ্যাপ ফিলিং উইথ স্পেশাল ওয়ার্ড। দেখো এই যে রাজশাহী বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, তোমরা যখন 2023 সালে পরীক্ষা দিতে আসবা তোমাদের বোর্ডেও আসবে, 100% আসবে। তাহলে she acts dash she were mad, ঠিক আছে? তাহলে she acts as if she were mad। এই সেন্টেন্সটা যদি আমি লিখতাম she acted as if, তখন আমি কি লিখতাম? এই were এর জায়গায় she had been mad, কি লিখতাম? she had been mad। ওকে, তাহলে she acted as if she had been mad, she acts as if she were mad। ওকে, নেক্সট ওয়ান, এটা কি হবে বলো? ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই উইশ। মনে রাখতে হবে এই আই উইশ এর পরেও সাধারণত এই আনরিয়াল পাস্ট হয়, ঠিক আছে? তাহলে আই উইশ আই ওয়্যার গুড এট ইংলিশ। গুড এট মানে হচ্ছে দক্ষ, দক্ষ, ঠিক আছে? গুড এট মানে হচ্ছে দক্ষ। বিসিএস এ বহুবার আসছে এই গুড এট বহুবার আসছে বিসিএস এ, ঠিক আছে? তাহলে আই উইশ আই ওয়্যার গুড এট ইংলিশ, আই উইশ আই ওয়্যার গুড এট ইংলিশ। তাহলে যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইস আমি যদি ইংলিশে ভালো হতাম। ওকে, গট ইট। তাহলে আসো এখানে আসো, এই বলো এটার উত্তর কি হবে বলো? দ্রুত দ্রুত এটা অ্যান্সার লিখো কমেন্টে। he behaved as if, কি হবে? he behaved as if। তাহলে দেখো একটু ডিফারেন্টলি কিছু চিন্তা করি, সে এমন ভাবে বিহেভ করেছে। আমি একটু কমেন্ট দেখতেছি, কমেন্ট কোথায় গেল? অ্যান্সার আসতেছে না। ভেরি গুড, ভেরি গুড। আই ওয়্যার আ ইংলিশম্যান, ওকে নো প্রবলেম, হ্যাঁ চলবে, অ্যান্সার ঠিক আছে, রাইট আছে। হি ওয়্যার সুপারম্যান, এটাও সঠিক, সঠিক আছে। তাহলে হি বিহেভড অ্যাজ ইফ, আমি যখন বলবো যে সে এমন ভাবে বিহেভ করেছিল, তার মানে এইটা কিন্তু V2, এটা কিন্তু V2, ঠিক আছে? তাহলে হি বিহেভড অ্যাজ ইফ he had been an actor, ঠিক আছে? তাহলে সে এমন ভাবে বিহেভ করেছিল যে সে একজন অ্যাক্টর, বা হি হ্যাড বিন আ পলিটিশিয়ানও হতে পারে, হি হ্যাড বিন আ টিচার, বা যে কোনো কিছু তুমি চিন্তা করো। তারপরে দেখো সাব্বির খান ইজ এ কোয়াক। কোয়াক মানে হচ্ছে হাতুড়ে ডক্টর। কোয়াক মানে কি? কোয়াক মানে হচ্ছে হাতুড়ে ডাক্তার। ওকে, তাহলে সাব্বির খান ইজ এ কোয়াক, হি বিহেভস, এই যে দেখো বিহেভস V1 as though, যেন হি ওয়্যার আ ডক্টর, মানে যে কিনা অলরেডি একজন হাতুড়ে ডাক্তার, সে এমন ভাবে বিহেভ করতো যেন সে একজন ডক্টর। সো কনটেক্সট অনুযায়ী আমাদের উত্তর লেখা শিখতে হবে। আমার এখানে এই উত্তরগুলো উঠিয়ে দেওয়ার মানে হচ্ছে তুমি অ্যাজ এ স্টুডেন্ট বুঝে উত্তর লেখো। এখানে তুমি যদি বলতা যে সাব্বির খান ইজ এ কোয়াক, হি বিহেভস অ্যাজ দো হি ওয়্যার এ সিঙ্গার, তুমি কি বললা? তুমি বললা হি ওয়্যার আ সিঙ্গার। তাহলে আসলে না এটা কিন্তু সঠিক উত্তর হয় না। স্ট্রাকচারালি ঠিক আছে, বাট সঠিক উত্তর হয় না। সো আমাকে এই ছোট ছোট জিনিসগুলোকে কি করতে হবে? ফাইন টিউনিং করতে হবে। কি করতে হবে? ফাইন টিউনিং করতে হবে। ওকে, তোমাদের জন্য কি হবে বলো? হি স্পিক্স ড্যাশ হি ওয়্যার এ সায়েন্টিস্ট, কি হবে বলো? হি স্পিক্স ড্যাশ হি ওয়্যার এ সায়েন্টিস্ট। তাহলে এটা বঙ্গবন্ধু একটা বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে আসছিল। তাহলে এখানে স্পিক্স হচ্ছে আমার কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ওয়্যার হচ্ছে আনরিয়াল পাস্ট। বলো কি হবে উত্তর? উত্তর হবে as if। উত্তর হবে কি? as if। তাহলে he speaks as if he were a scientist। কত ইজি। ওকে, পরের অংশটা, রাকিব acted as if he dash an actor। বলো কি হবে? এটার উত্তরটা বলো, সবাই বলো, পার্টিসিপেট করো। রাকিব acted as if he dash an actor। কি হতে পারে? কি হতে পারে? what should be the correct answer? what should be the correct answer? তাহলে রাকিব এমন ভাবে ভাব ধরে যেন অ্যাক্ট করে, যে সে was না, were না, কারণ acted হচ্ছে V2।
হ্যাজ বিন না, তাহলে অ্যান্সারটা হচ্ছে হ্যাড বিন। তাহলে রাকিব অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাড বিন অ্যান অ্যাক্টর, সে একজন অ্যাক্টর ছিল। এইভাবে, আমার তো চুল নেই, সরি, যার চুল আছে তারা একটু এরকম করতে পারো, ঠিক আছে, একটু দেখাইলা যে হ্যাঁ অ্যাক্টর মানে আমার চুল আছে। ওকে, পরের যেটা আছে সিন্স, খেয়াল করো সিন্স, সিন্সের ব্যাপারটা দেখো। সিন্স মূলত সময় নির্দেশ করতে ব্যবহৃত হয়। সময় মূলত সিন্স হচ্ছে দুটা বাক্যাংশের মধ্যে, দুইটা ঘটনার মধ্যে সে কি করে, সম্পর্ক তৈরি করে। সিন্স একটা কানেক্টর, সিন্স একটা কনজাংশন। তাহলে এই সিন্স যে কাজটা করে, যে বাক্যের ভিতরে সম্পর্ক তৈরি করে, তাহলে সিন্সের একটা খুবই কড়া ব্যবহার হচ্ছে যে অনেক সময় হয়ে গেছে আমাদের দেখা হয়েছিল, এবং এটা 1 বছর অন্তর অন্তর বোর্ড এক্সামে আসে, 1 বছর অন্তর অন্তর বোর্ড এক্সামে আসে। এই বছরে এসেছিল, 22 সালে পরীক্ষায়। তাহলে দেখো সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, তার মানে ইদার V1 থাকে অথবা হ্যাভ বা হ্যাজ প্লাস V3 থাকে। তাহলে সিন্সের আগে যদি V1 বা হ্যাভ বা হ্যাজ প্লাস V3 থাকে, মানে পারফেক্ট থাকে, তাহলে এর পরের অংশটা হয় পাস্ট ইনডিফিনিট। আবার এই সিন্সের আগে যদি পাস্ট টেন্স মানে পাস্ট ফর্ম হয়, তাহলে এর পরের অংশটা হয় হ্যাড প্লাস V3। খুবই সিম্পল, খুবই ইজি, বেশি সময় লাগবে না। তাহলে দেখো মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, বোঝার চেষ্টা করো। মেনি ইয়ার্স মানে অনেক বছর, গত হয়ে গেছে। হ্যাভ পাস্ট, তাহলে দেখো তো এই যে হ্যাভ প্লাস V3 না, তাহলে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট কি হয়েছে, যে আমার আলটিমেটলি সেখানে যাওয়া হয়নি। সিন্স আই ওয়েন্ট দেয়ার। আমরা হঠাৎ করে বলি না, অনেক বছর হলো কোথাও বেড়াতে যাই না, অনেক বছর হলো আমি কক্সেস বাজার যাই না। কক্সেস বাজার যেতে মন চায়, অথবা সিলেট যেতে মন চায়, অথবা উত্তরবঙ্গে যেতে মন চায়, অথবা আর কি বাদ দিলাম, ময়মনসিংহ যেতে মন চায়, যে কোনো জায়গায় যেতে মন চায়, রাজশাহী যেতে মন চায়, রাজশাহী উত্তরবঙ্গে পরে বাই যাবে, সরি বরিশাল যেতে মন চায়, খুলনা যেতে মন চায়, সাতক্ষীরা, হ্যাঁ, বাঘ দেখতে মন চায়। তাহলে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে যাইনি। স্মৃতি রোমন্থন করো। ইট ইজ অ্যাবাউট আ ইয়ার, অর্থাৎ প্রায় 1 বছর হয়ে গেছে। এই যে ইজ, ইট ইজ অ্যাবাউট আ ইয়ার সিন্স আই পাসড দ্য এসএসসি এক্সামিনেশন। তোমাদের ক্ষেত্রে 2 বছর, প্রায় 2 বছর, অর্থাৎ প্রায় 2 বছর হয়ে গেছে তুমি এসএসসি এক্সামিনেশন পাস করে ফেলেছো। ইট ওয়াজ আ ইয়ার সিন্স উই হ্যাড লেফট আওয়ার মাদারল্যান্ড, তার মানে 1 বছর গত হয়ে গেছে। ওয়াজ হচ্ছে V2, তার মানে গত হয়ে গেছে। উই হ্যাড লেফট, তার মানে হ্যাড প্লাস V3, আওয়ার মাদারল্যান্ড। এখন এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার হচ্ছে আরেকটা টাইপ অফ সেন্টেন্স আসে এইরকম, খেয়াল করো, মনোযোগ দাও। সিন্স হি ওয়াজ ইল, ধরো আজকের ক্লাসে অনেকেই লাইভে ক্লাসটা করেনি। সিন্স হি ওয়াজ ইল, লাইভে ক্লাসটা করেনি। তো আমি যদি মনে করো জিজ্ঞাসা করি, কেউ হয়তো বলবে ক্লাস করতে ভালো লাগতেছে না, এই ক্লাস আর কি করবো, এগুলো আগেই পড়ছি। আবার কেউ বলবে ভাইয়া আমি অসুস্থ ছিলাম, আমার শরীরটা আজকে ভালো না, এই জন্য আজকে আমি ক্লাসটা করতে পারিনি। তাহলে ওদের জন্য আমরা কি বলবো? সিন্স হি অর শি ওয়াজ ইল, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। কি সেটা? কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এখানে কিন্তু এই সিন্সটা যেহেতুকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? যেহেতু। এই সিন্সটা এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে? এই সিন্সটা এখানে যেহেতু অর্থে ব্যবহৃত হচ্ছে, এবং এই সিন্সের জায়গায় আমরা অ্যাজও লিখতে পারতাম। কি লিখতে পারতাম? অ্যাজও লিখতে পারতাম। তাহলে সিন্স অর অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ দুইটা ক্লজ আছে। আবার এটাও বলতে পারি বিকজ হি ওয়াজ ইল he could not attend the class, বা he could not attend the class because he was ill, যেইভাবে চাও। কিন্তু যদি because of হয় সেন্টেন্সে, অর্থাৎ he could not attend the class because of, তখন তোমাকে বুঝতে হবে এই সেন্টেন্সটা কমপ্লেক্স না, কারণ বিকজ অফ তখনই বসে যখন সিম্পল সেন্টেন্স হয়। তার মানে সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকে, এরকম দুইটা অংশ থাকে না। তাই বিকজ অফ এর পরে সবসময় নাউন ফর্ম বসে। কি ফর্ম বসে? নাউন ফর্ম বসে। তার মানে বিকজ অফ, এই হিজ হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন, আর ইলনেস হচ্ছে তার নাউন ফর্ম।
বুঝছো? মনে থাকবে অ্যাডমিশন টেস্টে এরকম একটা আসে, অ্যাডমিশন টেস্টে এইচএসসি তে এই টাইপের আসে, অ্যাডমিশন টেস্টে ঠাস করে এটা দিয়ে দেয়। সো তোমরা নিশ্চয়ই এটা পারবা, বিকজ ইউ গাইজ আর স্মার্ট এনাফ, তাই না? ইউ গাইজ আর স্মার্ট এনাফ। তার মানে হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ অফ হিজ ইলনেস। সে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেনি তার অসুস্থতার কারণে। হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ অফ হিজ ইলনেস। গট ইট? ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর সুন্দর। তাহলে আসো প্র্যাকটিস শুরু করে দেই। কি হবে বলো? ইট ইজ এ লং টাইম সিন্স। ইট ইজ এ লং টাইম। তাহলে টাইম, লং টাইম এগুলো থাকে। এখানে ইজ হচ্ছে ভার্ব, তাহলে সিন্স আছে, তাহলে এরপরে অবশ্যই ভি টু হবে, তাই না? কি লিখবা বলো কমপ্লিটিং সেন্টেন্সে? কি লিখবা? ইট ইজ এ লং টাইম সিন্স উই লাস্ট মেট। এই লাস্ট মেটের সূত্রটা হচ্ছে, এই মেট হচ্ছে ভি টু আর লাস্ট হচ্ছে অ্যাডভার্ব। এই মেট হচ্ছে V2 আর লাস্ট হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ইট ইজ এ লং টাইম সিন্স উই লাস্ট মেট। ইট ইজ এ লং টাইম সিন্স উই লাস্ট মেট। মনে থাকবে তো এই জিনিসটা? ওকে, মাই ফ্রেন্ড লিভড ইন নিউজিল্যান্ড। আমার বন্ধু নিউজিল্যান্ডে থাকে বা থাকতেছিল। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, তার মানে অনেক বছর হয়ে গেছে। আই টকড টু হিম। আই টকড টু হিম। টকের পরে উই তো দেওয়া যায়, বাট টুটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাই তোমরা টুটা ব্যবহার করবা। মনে থাকবে টকের পরে উই তো দেওয়া যায়, তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ে টকের পরে উইথ আছে, তাহলে সেই হিসেবে যেহেতু আছে টকের পরে উই তো হয়, বাট টকের পরে টু দিলে এটা বেটার সাউন্ড করে, বেটার অ্যাপ্রোপ্রিয়েট পজিশনটাকে বোঝায় প্রিপজিশনের। তাহলে আলটিমেটলি আই টক টু হিম বা আই মেট হিম। I met with him। মনে থাকবে তো? মনে থাকবে? ওকে, তাহলে আসো পরের অংশটা আসো। কি আছে? would you mind? আচ্ছা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা এখানে বলতে হয়। এই রুলটা এতই ইজি একটা রুল, এবং এই উড ইউ মাইন্ড যখন আমরা পড়ি তখন আমরা না মানে একটু অন্যরকম ব্যাপারে থাকি। দেখো, হঠাৎ করে তুমি হসপিটালে গেছো, ডায়াগনস্টিক সেন্টারে বসে আছো, তোমার পাশে খুব পরিচিত মনে হচ্ছে এমন একজন কেউ বসে আছে। এখন দেখলা যে ডায়াগনস্টিক সেন্টারে একটা এমন অবস্থা, একটা ক্যাওস তৈরি হয়েছে। কারণ ক্যাওসের কারণে তোমার না ভাল লাগতেছে না, ইউ নিড ফ্রেশ এয়ার, বাট তোমার শরীর তো অসুস্থ। তখন তুমি কাউকে কিভাবে রিকোয়েস্ট করবা যে প্লিজ আপনি কি একটু জানালাটা আমার জন্য খুলে দিবেন? তখন তুমি বলতে পারো এইভাবে, যেটা আমি বাংলায় বললাম, অথবা তুমি বলতে পারো উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো ফর মি। খুব সুন্দর না? উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো ফর মি। সো যাই হোক, সো উড ইউ মাইন্ডের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তোমরা তো জেন্টল, তাই না? ইউ গাইজ আর সো সো জেন্টল, ইউ গাইজ আর সো হোয়াট শুড আই সে, নেইভ, এক্সিলেন্ট, ইউ গাইজ আর সো ক্রিয়েটিভ। তোমরা অনেক ক্রিয়েটিভও বটে। সো তোমরা তো একটু ভালোভাবে ব্যবহার করতেই পারো, গুড বিহেভিয়ার তো ভালো, তাই না? তাহলে উড ইউ মাইন্ডের পরে ভিআইএনজি বসে, তারপরে যা ইচ্ছা তা বসে, ডোন্ট কেয়ার। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। তাহলে উড ইউ মাইন্ড ল্যান্ডিং মি ইউর পেন? তুমি কি তোমার পেনটা আমার একটু ধার দিবা কিছু মনে না করলে? এই কিছু মনে না করলে একটু সরবেন। বাঙালির সবচেয়ে কমনলি ইউজ, ভাই কিছু মনে না করলে একটু সরবেন, কিছু মনে না করলে একটা কথা বলতাম একটু শুনবেন। তাহলে উড ইউ মাইন্ড লিসেনিং টু মি? আমরা কি বলতে পারি? উড ইউ মাইন্ড listening to me, listening to me, okay? তাহলে would you mind lending me your pen? Would you mind closing the window, opening the window? Would you mind playing with us? ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে নিই কি পাওয়া যায়। এখানে পাওয়া যায় হচ্ছে it is raining heavily dash closing the window। ওই যে একই কথা, যে অনেক বৃষ্টি হচ্ছে, শরীরটা তো ভালো না, আপনি কি একটু কিছু মনে না করলে উইন্ডোটা লাগিয়ে দিবেন? তাহলে তখন তুমি কি বলবা? would you mind, okay, closing the window। okay, completing sentence কি করবা? smoking is a bad habit, could you avoid? খেয়াল করো, এই যে mind, avoid, এই টাইপের ভার্বগুলো, আর অনেক ভার্ব আছে, আপাতত এই দুইটা নিয়ে চিন্তা করো। এই টাইপের ভার্বগুলোর পরে সাধারণত ভিআইএনজি হয়। কি হয়? ভিআইএনজি। এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো কখনো মুখস্থ করবা না, এগুলো ব্যবহারের বিষয়। তুমি ব্যবহার করলে বুঝতে পারবা যে আসলে কোনটায় প্রেজেন্ট
প্রেজেন্ট যে আমাদের পার্টিসিপল ফর্ম আছে ভিআইএনজি ব্যবহার করব, আর কোনটায় আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। এগুলো কখনো মুখস্থ করে গিয়ে খুব বেশি একটা লাভ হবে তা না, এগুলো চর্চার ব্যাপার। তাহলে দেখবা ধীরে ধীরে তুমি চিনতে পারতেছো। তাহলে মাইন্ড আর অ্যাভয়েড দুইটা পাইলাম। তাহলে কুড ইউ অ্যাভয়েড, আমি কি বলতে পারি যে কুড ইউ অ্যাভয়েড স্মোকিং, শেষ। একটা শব্দে আমি শেষ করে দিলাম, কুড ইউ অ্যাভয়েড স্মোকিং। এখন তুমি যদি বলো ভাইয়া না সিগারেটস বললে ভালো হইতো না, এখন সিগারেটস বলতে গিয়ে তুমি যদি বানান ভুল করো, যদি তুমি সিগারেটস লিখতে গিয়ে বানান ভুল করো, তুমি কি মনে করো তোমাকে মার্কস দিবে? তুমি কি মনে করো তোমাকে কি মার্কস দিবে? কখনোই মার্কস দিবে না। তাহলে বানান ভুলের জন্য ইদার পার্শিয়াল মার্ক কেটে দিবে অথবা পুরোটাও কেটে দিতে পারে। তাই তুমি একটা শব্দে লিখে ফেলো না, কুড ইউ অ্যাভয়েড স্মোকিং, কুড ইউ অ্যাভয়েড স্মোকিং। এখন তুমি সিগারেট বানান পারলে তুমি ভেরি গুড। হ্যাঁ আমি বলে দিচ্ছি কোনো সমস্যা নাই। ওকে, কুড ইউ মাইন্ড সেন্ডিং মি লাভ মেসেজেস, বারে বাবা ভেরি গুড। ওকে ঠিক আছে, হ্যাঁ ইটস আপ টু ইউ। তুমি স্মোকিং লিখে শেষ করতে পারো, অথবা কুড ইউ অ্যাভয়েড স্মোকিং সিগারেটস বলতে পারো, বা কুড ইউ অ্যাভয়েড স্মোকিং ফর ইয়োর বেটারমেন্ট, এটাও লিখতে পারো। ইটস টোটালি আপ টু ইউ। ওকে, তবে কোয়েশ্চেন মার্ক দিতে হবে, কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ওকে, সিগারেট বানানটা করো সবাই দ্রুত, সিগারেট বানানটা করো। ওকে, উড ইউ মাইন্ড এন্ডিং দ্য ক্লাস, সিগারেট বানান। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ জায়েদা। আর আরেকজন করো, সিগারেট বানানটা করো, ভেরি গুড। এই যে তোমারটা ভুল হচ্ছে কিনা, দ্রুত দ্রুত, ভেরি গুড, সিগারেট। ওকে, তাহলে উড ইউ মাইন্ড বা কুড ইউ অ্যাভয়েড স্মোকিং ফর ইয়োর বেটারমেন্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কিন্তু একটা কথা ক্লাসের শুরুতে বলেছিলাম, এগুলোতে আমি যদিও আই ডু নট টেক ইট মানে হার্ড, বা আমি কোনো হার্ড ওয়েতে এগুলো নেই। ব্যাপারটা হচ্ছে একটা ক্লাস অনেক লম্বা হলে সবার কাছে লাইভে করতে ভাল লাগবে না, এটা খুবই কমন একটা জিনিস। আই ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট। আমি কিন্তু ক্লাসের শুরুতে বলেছি তুমি 1 ঘন্টা করো, 1.5 ঘন্টা করো, 1 মিনিট করো, 10 মিনিট করো, যতক্ষণই করো না কেন ওই টাইম লাইনটা তোমার খাতায় লিখে রাখো। কারণ তুমি যদি ক্লাসটা পরবর্তীতে না করো তুমি আফসোস করবে, আমার কিন্তু কিছু হবে না, তোমার আফসোসটা বাড়বে। আর যদি তুমি মনে করো যে না আমি ভালো পারি, তাহলে ভেরি গুড, ইউ ক্যান গো, ইউ ক্যান লিভ, নো প্রবলেম। ওকে, বাট লেটস কাম ব্যাক টু দ্য ক্লাস। হ্যাঁ, বাকি কথা না বলি, তুমি অনেক সুন্দর বাক্য বানাইছো, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ক্লাস, উড ইউ মাইন্ড এন্ডিং দ্য ক্লাস, বাট সুন্দর, আমি তোমাকে এই জন্য অবশ্যই ফুল মার্কস দিব। কিন্তু তোমার যদি মনে হয় যে না ভাই আই এম ডান, এখন আমার রেস্ট দরকার, প্লিজ টেক রেস্ট, টেক রেস্ট। ওকে, ঠিক আছে, চলো। উড ইউ মাইন্ড ড্যাশ দ্য অ্যাকাউন্টস ওয়ান্স অ্যাগেন, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে একটা কোয়েশ্চেন আসছিল। তাহলে এখানে চেক আছে, টু চেক আছে, চেকিং আছে, বিং চেকড আছে, তাহলে অ্যানসারটা কি হবে? চেকিং। তাহলে উড ইউ মাইন্ড চেকিং দ্য অ্যাকাউন্টস ওয়ান্স অ্যাগেন। অ্যাকাউন্টসে গড়বড় হয়, তখন আমরা যে অ্যাকাউন্টেন্ট আছে তাকে বলি যে কিছু মনে না করলে আপনি আবার অ্যাকাউন্টগুলোকে একটু চেক করেন তো, আমার মনে হচ্ছে কোনো জায়গায় গড়বড় হচ্ছে। তাহলে উড ইউ মাইন্ড চেকিং দ্য অ্যাকাউন্টস ওয়ান্স অ্যাগেন। নেক্সট ওয়ান, এটা করো, এইটা আমি দেখবো, এইটা যারা পারবা তারা আসলে সেরা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বাংলা টেনে নিয়ে আসলা, আবিদা আপুর কথা বললা, আচ্ছা ভালো কথা বললা, বাংলা পড়ার কথা বললা, ঠিক আছে বলবো, এটার অ্যান্সারটা দেই তারপরে বলবো। আসলে এই যে বাংলা নিয়ে যে কথাটা বললা, বিড়ি সিগারেট গাঁজা, তোমরা তো ওই যে গল্প টল্প পড়ো, অনেক সুন্দর সুন্দর গল্পে অনেক কথা থাকে, তো বুঝতে পারছি তোমরা গল্পে আচ্ছন্ন হতে চাও, তো যাবো, এটার অ্যান্সারটা দাও। উড ইউ মাইন্ড, তোমাদের গল্প আমি বলতেছি, মানে বাংলার ব্যাপারটা আমি বলতেছি। উড ইউ মাইন্ড ড্যাশ, উড ইউ মাইন্ড ড্যাশ, ঠিক আছে। এখন দেখো এখানে জিনিসটা আগে বুঝতে হবে যে সব জায়গায় কিন্তু এই যে লুকিং আছে, লুকিং আছে, লুকিং আছে। এখন আমাকে বুঝতে হবে যে আসলে আমি উত্তরটা কিভাবে বের করব, কারণ একটা জায়গায় শুধু টু লুক আছে, এটা আগেই বাদ, এটা আগেই বাদ। হ্যাঁ, মোটামুটি অনেকেই উত্তরটা দিছো, মাশাআল্লাহ। একজন লুকিং ফর, একজন লুকিং ইনটু, একজন লুকিং অ্যাট। এখন তোমাকে আগে জানতে হবে এই লুক নামক ভার্বের সাথে কতগুলো কি আছে, কতগুলো প্রিপজিশন যুক্ত হতে পারে। লুকের সাথে কি হতে পারে? ফর হতে পারে। একটু আগে দেখলাম যে লুক ফর মানে হচ্ছে সার্চ, লুক ফর মানে সার্চ। আবার দেখো লুক অ্যাট,
মানে হচ্ছে গেইজ, মানে কোন এক দিকে নির্দিষ্টভাবে তাকিয়ে থাকা। গেইজ মানে কোন একটা নির্দিষ্ট দিকে এক নিবিষ্ট মনে তাকিয়ে থাকা। আবার একটা হচ্ছে লুক ইনটু, ঠিক আছে, একটা হচ্ছে কি লুক ইনটু। এই লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট। লুক ইনটু মানে কি? লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট। তাহলে এই যে লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট, তার মানে অনুসন্ধান করা। তাহলে আমাকে বুঝতে হবে যে আমি এই ব্যাপারটাই কি তাকায় থাকবো। আচ্ছা, কোন একটা ব্যাপারের দিকে তাকায় থাকা, এটা কি কমন সেন্সে কি মনে হয় যে এটা কি সঠিক লাইন? নো। আবার বললাম যে লুক ফর দ্য ম্যাটার, আমি কোন একটা ম্যাটার সার্চ করব, ইট ডাজ নট মেক এনি সেন্স। তার মানে আলটিমেটলি ব্যাপারটা এমন হবে যে তুমি কি এই ব্যাপারটা একটু অনুসন্ধান করবা। আমরা বলি না the police will look into the matter। তার মানে আপনারা এখন একটু চুপচাপ বসেন, অনেক পরামর্শ দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, বাট the police will look into the matter। তাহলে would you mind looking into the matter, এইটা হচ্ছে আমাদের কারেক্ট সেন্টেন্স। বুঝতে পারছো? would you mind looking into the matter, এইটা হচ্ছে আমাদের কারেক্ট সেন্টেন্স। তাহলে এই যে গ্রুপ ভার্ব গুলো, এগুলোকে কি বলতেছি আমরা? গ্রুপ ভার্ব। এই গ্রুপ ভার্ব গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে বাবারা? গ্রুপ ভার্ব গুলোকে আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমরা সঠিক উত্তর করতে পারবো, সঠিক উত্তর করতে পারবো। আচ্ছা, এই আমি বলছিলাম যে বাংলার ব্যাপারে একটা জিনিস বলবো, ঠিক আছে? এখন দেখো, এই যে তোমরা বাংলা বাংলা করো সারা দিন সারা রাত, তোমরা বলো বাংলা বাংলা ক্লাস করতে আসলে লাইফের আসল মজা বোঝা যায়, বাংলা ক্লাস করতে আসলে মুগ্ধ হয়ে বসে থাকি। এখন আমি কালকে তোমাদের বাংলা একটা ক্লাস করতেছিলাম, এখন বাংলা ক্লাস করার সময় আমি দেখলাম তোমাদের বাংলা মিস সে লিখছে এক জায়গায় যে দেখো, তোমরা যদি একটা মূল ভাব এক লাইনে পড়ে ফেলো, মানে মূল ভাবের কথাটা যদি তুমি জানো, তাহলে কিন্তু এখান থেকে তুমি অনেকগুলো সৃজনশীল লিখতে পারবা। ওয়াও! তাহলে তোমরা সারা ক্লাসটা করো সৃজনশীল কিভাবে লিখতে হবে, এমসিকিউ কোথা থেকে বের করতে হবে এটার জন্য। আবার সেই ক্লাসেই তোমরা বলো বা শেখো যে একটা লাইন পড়লে পুরো সৃজনশীলটা লেখা যায়, যে অমুক গল্পের এটা হচ্ছে মূল ভাব, অমুক পদ্যের বা কবিতার এটা হচ্ছে মূল ভাব। মজার একটা কথা বলি, শোনো, এই বাংলা ক্লাস করে কি করবা বলো? আসলে বাংলা তো অ্যান্সারও করবা না, ইভেন ইউনিভার্সিটিতে এ প্লাস এমনিও পাবা। আমি নিজে এইচএসসি তে বাংলা অ্যান্সার করছিলাম হচ্ছে 53, বুঝছো? 53 বুঝো, মাত্র 53। তখন আমাদের 6টা সৃজনশীল লিখতে হইতো, 60 নাম্বার ছিল, সেখানে 53 অ্যান্সার করছি, আলহামদুলিল্লাহ আমি এ প্লাস পেয়েছিলাম। আই উইশ আই কুড সি মাই নাম্বার, আমার নাম্বারটা, পারফরমেন্সটা দেখতে পারতাম। বাংলা 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 করার তো কিছু নেই, একটা লাইন থেকে যেখানে 10টা লাইন লেখা যায়, সেখানে কিন্তু তুমি ইংলিশে এই কাজটা করতে পারছো না। এখন তোমাদেরকে যদি বলি, আচ্ছা তোমাকে একটা টপিক দিলাম, 10টা লাইন লিখো, কলম ভেঙে যায়, কি হয়? কলম ভেঙে যায়, তাই না? প্রতীকী স্বরূপ কলম ভেঙে যায়। সো ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। তাহলে উদ্দীপকের গুরুত্ব দিয়ে তুমি সবকিছু লিখতে পারো, যেখানে ইংলিশ কিন্তু সেটা করতে পারো না। আর যারা যারা করো তাদের অবস্থা হবে এইচএসসি 22 ব্যাচের মতো। এইচএসসি 22 ব্যাচ ওরা গুরুত্ব দেয় নাই, মনে করছে 50 নাম্বারের পরীক্ষা, আরে নাম্বার তো পাবোই, এ প্লাস হয়ে যাবে। বাট আনফরচুনেটলি আমার ডিয়ার স্টুডেন্টসরা এইচএসসি 22-এর অনেকে এ প্লাস পায় নাই। ভাইয়া আপনি ভালো পড়ান নাই তাই পায় নাই, না না না, এই যে তোমাদের মতো শুধু বাংলা ক্লাস করছে, শুধু বাংলা ক্লাস করলে তো হবে না, সব ক্লাস করতে হবে। এই যে বাকি ভাইয়া পড়াচ্ছে, আমরা পড়াচ্ছি কেন? তোমাকে এই ল্যাঙ্গুয়েজটা শেখানোর জন্য, ল্যাঙ্গুয়েজটা শেখানোর। বাংলা তো তোমার মাতৃভাষা, মিয়া, মাতৃভাষা তুমি কি শিখবা এত? এগুলো বাদ দাও, বুঝছো? ক্লাস করো, মনোযোগ দাও। মাতৃভাষা তুমি এমনিই পারো, মাতৃভাষা নিয়ে আবার কি আছে শেখা? যাও শোনো, শুরু করো। দেখো, আই ডোন্ট মাইন্ড, তাহলে দেখো, আই ডোন্ট মাইন্ড ড্যাশ উইথ দ্য কুকিং বাট আই এম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশেস। তার মানে আমি মনে রাখবো যে মাইন্ডের পরেও কি হয়? মাইন্ডের পরেও সাধারণত ভিআইএনজি হয়। তার মানে অনেক ছেলেরা আছে, মেয়েরা এমন হাজবেন্ড চায়, জানো, মেয়েরা এমন হাজবেন্ড চায় যে হাজবেন্ডরা
অনেক বেশি কেয়ারফুল, অনেক বেশি কেয়ার করে তাকে, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে কিছু হাজবেন্ড আছেও, এমন ছেলেরা আছে খুব ভালো, তারা কি করে জানো, ওরা বলে যে দেখো আই ডোন্ট মাইন্ড হেল্পিং ইউ উইথ দ্য কুকিং, আমি কিছু মনে করব না, বাট আই এম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশেস। মানে ছেলেরা খুব চালাক, ওরা তো একে দাঁড়ায় থাকবে, মেয়েটাই রান্না করবে এবং পরবর্তীতে আবার বলে দিবে যে দেখো আমি রান্নার সময় তোমার পাশে আছি, তোমাকে সলিডারিটি প্রকাশ করছি, কিন্তু আমি কিন্তু ভাই এই ডিশ ফিশ ধুইতে পারবো না, ঠিক আছে। সো আই ডোন্ট মাইন্ড হেল্পিং উইথ দ্য কুকিং। সো তোমরা এই ছেলেরা এরকম হয়েও না কিন্তু, ঠিক আছে, এরকম হয়েও না। তুমি যদি যেতে না চাও রান্না করে যেও না, দরকার কি যাওয়ার, এত সলিডারিটি প্রকাশ করতে হবে, এত ভালোবাসা দরকার নাই। অ্যান্সার দাও তাহলে, আই ডোন্ট মাইন্ড হেল্পিং উইথ দ্য কুকিং বাট আই এম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশেস। আই ডোন্ট ফিল লাইক, আবারও দেখো লাইক, আই ডোন্ট ফিল লাইক ড্যাশ টু ইউ, কি হবে বলো, উত্তরটা কি হবে বলো। তাহলে দেখো এই আই ডোন্ট ফিল লাইক এটাও কিন্তু তোমাদের এই এইচএসসি এক্সামে আসতে পারে। শুধু যে উড ইউ মাইন্ড বা আই ডোন্ট মাইন্ড দিয়ে আসবে তা না, এই আই ডোন্ট ফিল লাইক এটা কমপ্লিটিং সেন্টেন্সে আসতে পারে। তাহলে আমি যখন এটা কমপ্লিট করব আমাকে চিন্তা করতে হবে, আই ডোন্ট ফিল লাইক গোয়িং উইথ ইউ, আই ডোন্ট ফিল লাইক প্লেইং উইথ ইউ, আই ডোন্ট ফিল লাইক টকিং টু ইউ, তাই না। তাহলে এখানে অ্যান্সারটা কি, আই ডোন্ট ফিল লাইক টকিং টু ইউ, এই যে আমার ভিআইএনজি, এই যে টক টু, এই যে আমার অবজেক্ট, তাহলে আই ডোন্ট ফিল লাইক টকিং টু ইউ, ঠিক আছে। তোমার সাথে কথা বলার মতো আমার এখন মানে রুচিতে আসতেছে না, ভালো লাগতেছে না, আমার ভালো লাগতেছে না, প্লিজ আই ডোন্ট লাইক টু টক টু ইউ, ঠিক আছে, আই ডোন্ট লাইক টু টক টু ইউ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি একটু বলে দেই, উড লাইক, উড লাইক, যদি এই লাইকটা উড লাইক হয়, এটা টোফেলে আছে, উড লাইকের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, এটা নোট করে রাখো। যারা এই ক্লাসটা মিস করবা তারা এটা পরবর্তীতে অনেক কষ্ট করে অ্যাডমিশন টেস্টে শিখবা, নো প্রবলেম। তাহলে লাইকের আগে যদি উড থাকে তাহলে উড লাইকের পরে সবসময় টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, মনে থাকবে তো। তাহলে নর্মালি আই ডোন্ট ফিল লাইক টকিং টু ইউ, কিন্তু আই উড লাইক টু টক টু ইউ, কি হবে, আই উড লাইক টু টক টু ইউ। তাহলে অ্যান্সারটা কি দিবা, আই উড লাইক টু টক টু ইউ, দ্যাটস ইট, ওকে, গট ইট, গট ইট, গট ইট, ওকে, ঠিক আছে। চলো চলো আমরা পরের অংশে চলে যাই, পরের অংশে চলে যাই। এ ভাই যুদ্ধ লাগাও না, যুদ্ধ লাগানোর দরকার নাই, ইটস ওকে। বুঝছি তোমরা বাংলা বিশারদ, তোমরা আমার শোনো, আমি একটু সত্য কথা বলি, আমিও লাইফে সাহিত্য পড়তে চাইছিলাম, বুঝছো, বাংলা সাহিত্য। আমি মেডিকেলও পড়ছি, বাট আলটিমেটলি আমি কুইট করছি, মেডিকেল ছেড়ে আসছি। আমার ইচ্ছা ছিল সাহিত্য পড়ার, বাংলা সাহিত্য, বাট বাংলা সাহিত্য পড়তে পারি নাই, শেষ পর্যন্ত ইংলিশ লিটারেচার পড়ছি, বুঝছো। সো ইটস ওকে, হতে পারে, ব্যাপার না, করো ক্লাস করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। চলো, আচ্ছা আসো, একই জিনিস, লেস্টের পরে কি হয়, লেস্টের পরে শুড বা মাইট হতে পারে, ভার্বের বেস ফর্ম হতে পারে। লেস্ট মানে অন্যথায়, অর্থাৎ দুইটা ঘটনা ঘটবে। লেস্ট শব্দটি মানে হচ্ছে নাবোধক অর্থ প্রকাশ করে, লেস্ট হচ্ছে কি, নাবোধক অর্থ। এখানে আরেকটা জিনিস আছে, একটা শব্দ হচ্ছে লিস্ট, লিস্ট আর লেস্ট এক জিনিস না, এটা আলাদা। লিস্ট মানে নগণ্য, লিস্ট মানে নগণ্য। আরেকটা শব্দ আছে লিস্ট, LIST, লিস্ট। এই লিস্ট হচ্ছে তালিকা, আর এটা হচ্ছে লিস্ট, এটা হচ্ছে কি, লিস্ট। তাহলে এই লিস্ট হচ্ছে কি, নাবোধক অর্থ প্রকাশ করে। তাই লিস্টের পর কখনো নাবোধক শব্দ বসে না, মনে রাখবা, লিস্টের পরে কখনো নাবোধক শব্দ বসে না। আবারও বলে দিচ্ছি, অনেক মজা, বাট ভুল হয়ে গেলে কিন্তু মজা বের হয়ে যাবে। তাই কি বলছি, লিস্টের পর নাবোধক শব্দ ব্যবহৃত হয় না। আর কিচ্ছু লাগবে না, চলো আমরা দেখি একটু কি আছে। দ্য বয় ইজ ওয়াকিং ভেরি কেয়ারফুলি লেস্ট হি শুড ফল। অর্থাৎ ধরো তুমি অনেক অসুস্থ, আবারও অসুস্থ তুমি, এবং তুমি খুব সাবধানে হাঁটতেছো, যদি পড়ে যাও এই ভয়ে। অর্থাৎ দ্য বয় ইজ ওয়াকিং ভেরি কেয়ারফুলি লেস্ট হি শুড ফল। এখানে দেখো এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব বা ইন্টেন্সিফায়ার, এবং এগুলো তোমাদের মডিফায়ার্সে আসবে। বলবে এই অ্যাডভার্বটাকে প্রিমডিফাই করো। একটা অ্যাডভার্বকে আরেকটা অ্যাডভার্ব প্রিমডিফাই করতে পারে। মজার পড়া না, পড়বো আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে দ্য বয় ইজ ওয়াকিং ভেরি কেয়ারফুলি লেস্ট হি শুড ফল। ওয়ার্ক হার্ড, এই অংশটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স।
ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এটা ভার্ব দিয়ে শুরু হইছে। কি দিয়ে শুরু হইছে? ভার্ব দিয়ে শুরু হইছে। তাহলে ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল। অর্থাৎ তুমি প্রচুর পরিশ্রম না করো, হয়তোবা তুমি ফেল করে ফেলতে পারো, অন্যথায় তুমি ফেল করবা। এখন তুমি যদি লেখো ইউ শুড নট ফেল, তুমি যদি লেখো ইউ শুড নট ফেল, তাহলে তুমি ভুল করছো। কারণ আমরা একটু আগেই শিখছি যে লেস্ট শব্দটাই একটা নেগেটিভ, তাই লেস্টের পরে কখনো এই নেগেটিভ বসানো যাবে না। তাহলে ইউ শুড নট ফেল আমি লিখবো না, লেস্ট ইউ শুড ফেল। দ্য থিফ র্যান অ্যাওয়ে লেস্ট হি মাইট বি কট। এইটা একটা ইন্টারেস্টিং জিনিস, এইটা রাইট ফর্মস অফ ভার্বসে আসে আর বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে দিয়ে আসে। কেমনে দেখো, বুঝো। দ্য থিফ র্যান অ্যাওয়ে, চোরটা দৌড়ে পালাইছিল। খেয়াল করো, এটা পরীক্ষা আসতে পারে। দ্য থিফ র্যান অ্যাওয়ে লেস্ট, আচ্ছা চোরটা দৌড়ে পালাইছে কেন? এই ভয়ে যে তাকে যদি কেউ ধরে ফেলে। এখন তুমি উত্তর কি দাও জানো? তুমি দাও হচ্ছে হি মাইট ক্যাচ। কারণ তুমি শিখছো যে লেস্টের পরে মাইট বসে, শুড বসে, প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে তুমি ইদার মাইট ক্যাচ বলবা অথবা তুমি শুড ক্যাচ বলবা, এই দুইটা তুমি বলতে পারো। কিন্তু এটার অর্থটা কি? হি মাইট ক্যাচ মানে কি? সে ধরে ফেলবে। চোর নিজেকে নিজে ধরে ফেলবে? চোর কি এই জন্য দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে যে সে নিজে নিজেকে ধরে ফেলবে? কখনোই না। সে এই ভয়ে দৌড় দেয়, এই না বুঝি তাকে পুলিশ বা গণপিটুনি দেওয়ার জন্য জনগণ ধরে ফেলে। তাই এইটা সেন্টেন্সের মিনিং ওয়াইজ ভুল, অর্থের ভুল। তাহলে হি মাইট বি কট, এইটাও কিন্তু হতে পারে, হি মাইট বি কট। মনে রাখবা প্লিজ, পরীক্ষায় আসবে এগুলো, আমি বলে দিচ্ছি, পস্তাবা না হলে প্লিজ। বি এবং বিং, বি এবং বিং এর পরে কি হয়? আমার সাথে সাথে বলো, কমেন্টে বলো, বি এবং বিং এর পরে কি হয়? ভাইয়া বি এবং বিং এর পরে V3 হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। বি এবং বিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এই কথাগুলো একটু মাথায় রেখো, একটু মাথায় রেখো, ঠিক আছে? একটু মাথায় রেখো। তাহলে আসো কি হবে উত্তর? রিমি সাবজেক্ট স্টাডিড হার্ড ড্যাশ জিপিএ 5 শুড বি মিসড। তার মানে রিমি প্রচুর পরিশ্রম করেছিল যাতে করে তার জিপিএ 5 মিস না হয়। এই যে দেখো, এই বি এর পরে এই যে মিসড, এই মিসড হচ্ছে V3। সেন্টেন্স লেখা শিখো ভাইয়া প্লিজ, সেন্টেন্স লেখা শিখো। তাহলে রিমি স্টাডিড হার্ড, সে অনেক পরিশ্রম করেছে, সে অনেক পড়াশোনা করেছে যাতে করে অন্যথায় সে যেন জিপিএ 5 মিস না করে। তাহলে লেস্ট জিপিএ 5 শুড বি মিসড, অর্থাৎ জিপিএ 5 যেন মিস না হয় অন্যথায়, কারণ লেস্ট মানেই হচ্ছে না বোধক। হি স্টার্টেড বা ইউ স্টার্টেড লেট, মনে রাখবা একটা লেট হচ্ছে অ্যাডজেক্টিভ, দেরি করা, এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আরেকটা হচ্ছে লেটলি, লেটলি হচ্ছে অ্যাডভার্ব, এর মানে হচ্ছে সম্প্রতি। লেটলি, রিসেন্টলি একই জিনিস। রিসেন্টলি তোমরা বলো না, রিসেন্টলি, লেটলি, ঠিক আছে, সম্প্রতি। তাহলে ওয়ার্ক ফাস্ট ড্যাশ ইউ শুড অর মাইট মিস দ্য বাস, তার মানে লেস্ট ইউ শুড অর মাইট মিস দ্য বাস। তাহলে এগুলো কোনো ব্যাপারই না তোমাদের কাছে, তাই না? আর স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি লেস্ট হি might fail in the exam. He might fail in the exam. Okay? বা এই যে he should or might fail in the examinations, এইটাও আমার উত্তর হিসেবে আমি নিতে পারবো। ওকে, দেখো একে একে মোটামুটি সব আমাদের রিভিশন হয়ে যাবে। বলো এটা কি হবে উত্তর? বলো, ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ ড্যাশ মিস দ্য বাস, কি হবে উত্তর? কি হবে? দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো। শোনো, আজকের পরে আর এই টপিক পড়তে হবে না তোমাদের, বিশ্বাস রাখো, আজকের পরে আর এই টপিক পড়তে হবে না ইনশাআল্লাহ। তুমি অ্যানসার করতে সক্ষম হবা। এই জন্য যারা এই ক্লাসটা লাইভে দেখবা, আরো বেশি কনসেন্ট্রেট করো। Let's try to focus on this class. Let's try to concentrate on the class. যারা পরবর্তীতে লাইভ করতে যাও বা রেকর্ডেড করবা, তারা অন্যান্য কাজ করো, জাস্ট তুমি তোমার কাজ করো, পরবর্তীতে দেখে নিও তোমার বেটারমেন্টের জন্য, ঠিক আছে? তাহলে ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ ড্যাশ মিস দ্য ক্লাস, তার মানে এখানে লেস্ট আছে, তাহলে মাইট অথবা
কি হবে? শুড হবে। তাহলে মাইট বি আছে, মাইট বি এর পরে তো অবশ্যই V3 লাগতো, বাট এখানে তো V3 নাই। আচ্ছা, কুড, কুড তো বসে না, মেও বসে না, তাহলে অ্যান্সার হবে শুড। অ্যান্সার হবে কি? শুড। যে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস। এগুলো খুবই সহজ। একটা হচ্ছে হ্যাভ টু, একটা হচ্ছে হ্যাড বেটার, আরেকটা হচ্ছে উড রেদার। তাহলে আমি একটু বলি যে আসলে এই তিনটা শব্দই মোডাল শ্রেণীর, মানে সেমি মোডাল শ্রেণীর, ঠিক আছে? অর্থাৎ এই তিনটার পরেই ভার্বের কি বসে? এই তিনটার পরেই ভার্বের বেস ফর্ম বসে। তাহলে হ্যাভ টু, হ্যাড বেটার, উড রেদার, এই তিনটার পরেই ভার্বের বেস ফর্ম বসে। তাহলে সারাটা ক্লাস জুড়ে আমরা যে মোডাল ভার্ব, সেমি মোডাল ভার্বের কথা বলছিলাম, সেই টাইপের ভার্ব হচ্ছে এরা। এখন এই হ্যাভ টু, হ্যাড বেটার বা উড রেদারের পরে যে ভার্বের বেস ফর্ম বসে, এটা তো খুবই কনক্লুসিভ একটা এভিডেন্স। কিন্তু আমি কোথায় হ্যাভ টু বসাবো, কোথায় হ্যাড বেটার বসাবো, আর কোথায় উড রেদার বসাবো? সিম্পল তিনটা জিনিস মাথায় রাখবা। কি কি? প্রথম জিনিস, যেখানে হ্যাভ টু বসবে সেই কাজটা এখনই করতে হবে, ওই কাজটার বিরুদ্ধে এখনই অ্যাকশন নিতে হবে। তোমার সাথে কোনো একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটার অ্যাকশন নিতে যদি তুমি বেশি দেরি করে ফেলো, তাহলে সেখানে আর হ্যাভ টু বসানো যাবে না। কারণ তোমরা ছোটবেলায় পড়ে এসেছো হ্যাভ টু ইকুয়ালস মাস্ট, তার মানে সেটা করতেই হবে। বাংলায় আমরা এটাকে বাধ্যবাধকতাও বলে থাকি। তাহলে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু আমরা সেই সকল সেন্টেন্সেই বসাবো যেখানে আমরা কোনো একটা ঘটনা করতেই হবে, কোনো একটা কাজ এখনই করতে হবে, এখনই এটা ডিসিশন নিতে হবে, তখন বোঝাবো। ভাইয়া হ্যাড বেটার আর উড রেদার কি? হ্যাড বেটার আর উড রেদার হচ্ছে মূলত বরং, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা প্রেফারেন্স বোঝাই। আমার কথাগুলোকে একবার মনোযোগ দিয়ে শোনো, তোমরা নিজেদের মতো করে তখন বানিয়ে নিতে পারবে। তাহলে হ্যাড বেটার আর উড রেদার হচ্ছে বরং, এটা প্রেফারেন্সকে বোঝায়, অর্থাৎ তুমি চুজ করতে পারো, সেখানে তোমার অপশনস আছে। যখনই তুমি হ্যাড বেটার বা উড রেদার ব্যবহার করছো, তখন তোমার কাছে হাতে অপশন আছে, হয়তো তোমার কাছে সময় আছে, অথবা দুইটা অপশন আছে। কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে হ্যাড বেটারের ক্ষেত্রে আমরা যখন বলবো, তখন জিনিসটা ইমার্জেন্সি না, ইমার্জেন্সি না, তবে গেলে ভালো হয়। ধরো তুমি ক্লাস করতেছো, এখন তোমার একটা মহা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট কালকে জমা দিতে হবে। তাহলে এখন কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ক্লাস করাটা নাকি অ্যাসাইনমেন্ট জমা দেওয়াটা? নিঃসন্দেহে অ্যাসাইনমেন্ট জমা দেওয়াটা। তাহলে আমি বলতে পারি ইউ হ্যাড বেটার ফিনিশ দ্য ক্লাস টুমরো, ইউ হ্যাড বেটার ফিনিশ দ্য ক্লাস টুডে। তাহলে এই যে ব্যাপারটা, নট টুমরো, টুডে, টুমরো ভুল বললাম, টুডে হবে। তার মানে আজকে তুমি এই ক্লাসটা বরঞ্চ শেষ করে ফেলো, টুমরোটা ভুল বলেছি। তাহলে ইউ হ্যাড বেটার ফিনিশ দ্য ক্লাস টুডে। তার মানে এই যে হ্যাড বেটার ফিনিশ দ্য ক্লাস টুডে, বিকজ ইউ হ্যাভ অ্যান অ্যাসাইনমেন্ট টু ডু, বা ইউ হ্যাভ অ্যাসাইনমেন্ট টু হোয়াট, রাইট, একটা অ্যাসাইনমেন্ট লিখার বাকি আছে। তাহলে এই যে অপশনটা, এই যে একটা লাক্সারি যখন তুমি পাচ্ছ, তখন হ্যাড বেটারটা বসবে। আর উড রেদার কোথায় বসে জানো? উড রেদার বসলে সাধারণত তোমাদের এইচএসসি এক্সামে যে অপশনগুলো থাকে, সেটা হচ্ছে দুইটা অপশন থাকে এবং সেখানে দেন থাকে। এখন বলতে পারো এটা কি চিপা নিয়ম, এটা কি কোনো মানে কোনো একটা শর্টকাট নিয়ম? তুমি যদি মনে করো তাহলে শর্টকাট নিয়মই, কিন্তু মাথায় রাখতে হবে উড রেদার মানেই হচ্ছে প্রেফারেন্স, এবং উড রেদারের ক্ষেত্রে তোমাকে বাছাই করতে হয়, ইউ হ্যাভ টু সর্ট ইট আউট, ঠিক আছে? তাহলে হ্যাভ টু হচ্ছে বাধ্যবাধকতা, করতেই হবে, উপদেশ প্রদান করতেছি, মান্য করো, করা উচিত, ঠিক আছে? যেমন ইউ মাস্ট রেসপেক্ট ইউর প্যারেন্টস, ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর প্যারেন্টস। আমি যদি বলি ইউ হ্যাড বেটার রেসপেক্ট ইউর প্যারেন্টস, কথাটা কি মানা যায়? জিনিসটা কি সঠিক হয়? কখনোই না। কারণ বাবা মাকে শ্রদ্ধা করতেই হবে, সম্মান করতেই হবে, ঠিক আছে? তাহলে একটু আসো দেখি কি হয়, কি হয় তাহলে বুঝতে পারবো। এই হ্যাভ টু আর হ্যাজ টুর ভিতরে একটা চেঞ্জেস আসে, সেটা হচ্ছে হ্যাড টু, অর্থাৎ ঘটনাটা যদি পাস্ট ফর্মে হয় তাহলে সেটা ব্যবহৃত হয়। তাহলে এখানে একটা জিনিস তোমরা খাতায় লিখো, এটা পরীক্ষায় আসবে। হ্যাভ টু মানে হচ্ছে মাস্ট,
যখন একটা সেন্টেন্স অ্যাফার্মেটিভে থাকে, যখন একটা সেন্টেন্স নেগেটিভে হয় তখন এই হ্যাভ টুর পরিবর্তে আমরা ক্যান নট বাট ইউজ করি। লেখো, দ্রুত লেখো, ক্যান নট বাট ইউজ করি। এবং ক্যান নট বাটের পরে ভার্বের একটা স্পেশাল ফর্ম হয় যেটার নাম হচ্ছে ভার্বের বেস ফর্ম। আবার আমরা এটাকে যখন নেগেটিভ করি আমরা ক্যান নট হেল্প ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? ক্যান নট হেল্প। এই ক্যান নট হেল্পের পরে ভার্বের কোন ফর্ম বসে? ক্যান নট হেল্পের পরে ভার্বের ভিআইএনজি ফর্ম বসে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যেন তোমাদের মাথায় থাকে। ওকে, এই জিনিসটা যেন মাথায় থাকে। তাহলে দেখো, ইউ হ্যাভ টু স্টাডি রেগুলারলি, অ্যাডভার্ব, to do well in the examination. He will have to solve the math. তাকে এই ম্যাথটা সলভ করতেই হবে যদি তাকে পাস করতে হয়। এখানে কোনো প্রকার চয়েস নাই, কিন্তু হ্যাভ টুর ভিতরে না কোনো চয়েস থাকে না, বুঝতে পারছো? তাহলে হ্যাড বেটার বা উড রেদারের ক্ষেত্রে চয়েস আছে, হ্যাভ টুর ক্ষেত্রে কোনো চয়েস নেই, করতেই হবে। তার মানে ইউ ক্যান নট বাট স্টাডি রেগুলারলি টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তাহলে আসো আমরা একটু যাই। দেখো এই লোকটার দিকে তাকাও, দেখছো? এই লোকটা তোমার আমার মতোই একজন মানুষ। সে তোমাকে কিছু একটা বলতেছে। কি বলতেছে? ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তার মানে ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড, তুমি যদি বাহিরে যেতে চাও, এই অ্যাব্রোড একটা অ্যাডভার্ব, এই ভার্বটা পোস্ট মডিফাই হয়েছে। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড, তুমি যদি বিদেশে ফ্লাই করতে চাও পড়াশোনার উদ্দেশ্যে, ফর হায়ার স্টাডি ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। এখন আমি কি এখানে বলবো ইউ হ্যাড বেটার লার্ন ইংলিশ? আমাকে বলো, এখানে কি কোনো চয়েস আছে? তুমি ইংল্যান্ডে যাবা, তুমি অন্য আরেকটা দেশে যাবা যেখানে আইএলস দিতে হয়, সেখানে কি তুমি ইংরেজি ছাড়া তোমার কি চুজ করার কোনো অপশন আছে? তার আমি যদি বলি ইউ হ্যাড বেটার লার্ন ইংলিশ, এই সেন্টেন্সটা কি খুব বেশি কনক্লুসিভ হয়? এই সেন্টেন্সটা কি খুব জোরালো ভাবে কোনো কিছুকে প্রকাশ করে? নেভার। তার মানে কি আমাকে শিখতেই হবে। আগে ইংরেজি শিখো, তারপরে তুমি স্বপ্ন দেখো কোথায় যাওয়ার? বাইরের দেশে পড়তে যাওয়ার। দ্য লাস্ট ডেট অফ সাবমিটিং ইন্টারনেট বিল ইজ 15th of this month. ধরো তোমার ইন্টারনেট বিলটা স্বয়ংক্রিয়ভাবে হয়। তোমরা তো আইসিটি পড়ো, বুঝো এই ব্যাপারগুলো। আমি আইসিটি পড়িনি, আমার জ্ঞান খুবই শূন্য এখানে। সো আমি তারপরে একটা জিনিস একটু বলি। দেখো, মানে তুমি জানো যে স্বয়ংক্রিয়ভাবে যেই জিনিসগুলো থাকে, যেগুলো অলরেডি যেগুলোর কমান্ড দেওয়া থাকে, সেই কমান্ড কিন্তু ম্যানুয়ালি চেঞ্জ করতে হয়। অটোমেটিকলি কিন্তু তুমি ওই কমান্ড চেঞ্জ হয়ে যাবে এর আশা করতে পারো না। তার মানে 15 তারিখ রাত 12টায় তোমার বিল দেওয়ার শেষ ডেট। এরপরে তুমি বিল দিলে বিলটা বাউন্স করতে পারে, বিলটা আর নাও নিতে পারে সার্ভারে, সফটওয়্যারে, অথবা সেই বিলের এগেইনস্টে একটা জরিমানা আসতে পারে, তাই না? অটোমেটিকলি হয়ে যাবে। তুমি সারাদিন কান্নাকাটি করলো যে ভাইয়া আমি 12টা 1 মিনিটে আমি এফআরবি কোর্সটাই ঢুকতে চেয়েছিলাম, কিন্তু আমি তো প্রোমো কোড আমি অ্যাপ্লাই করেছি ভাইয়া, প্রোমো কোডটা কাজে লাগেনি। কারণ প্রোমো কোডটাও স্বয়ংক্রিয়ভাবেই দেওয়া ছিল, তাই না? তার মানে তোমার অবশ্যই 12টার আগে বিল দেওয়া উচিত ছিল, 12টার আগে প্রোমো কোড ইউজ করা উচিত ছিল, তাই না? তাহলে সো আই হ্যাভ টু পে দ্য বিল বাই দ্যাট টাইম। আমাকে অবশ্যই সেই সময়ের মধ্যে বিলটা পে করতে হবে। আমি যদি বলি আই হ্যাড বেটার পে দ্য বিল, করো, তুমি চুজ করো, অপশন নিয়ে আসো। তখন যখন বিল এর সাথে তোমার কিছু এক্সট্রা টাকা চলে আসবে, তখন শুধু রিকোয়েস্ট করবা ভাই আমি তো বেশি দেরি করি নাই, বুঝেন আমি অনেক বিজি ছিলাম। লাভ হবে না। আন্ডারস্টুড ভাইয়া? তাহলে তোমার বাস্তব জগতের সাথে তুমি মেলাও তোমার পড়াটাকে, তোমার বাস্তব জগতের সাথে চিন্তা করো। এটা একটা ভাষা, আর অন্য কোনো কিছু না। তোমার শেখার দায়রার মধ্যে এই বিষয়গুলো, তুমি যত বেশি কনফিডেন্টলি এগুলোকে অ্যাপ্রোচ করবে, বোঝার চেষ্টা করবে, তত বেশি তুমি জানতে পারবে এবং সেগুলোকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তাহলে আসো দেখি এরপরে কি আছে। এরপরে হ্যাড বেটার আছে। হ্যাড বেটারটা মূলত আলটিমেটলি যে দেখো কিছু কিছু ক্ষেত্রে এটা আনরিয়াল পাস্টের মতো আচরণ করে, মানে তোমার বরং এরকম করা উচিত ছিল বা তোমার বরং এরকম করা উচিত। তাহলে ইউ হ্যাড বেটার মিট হিম, আরে তুমি বরং তার সাথে দেখা করো। বলো তোমরা দুই বন্ধু একসাথে কথা বলতেছো যে দোস্ত আমাদের যে তৃতীয় বন্ধুটা আছে ওর সাথে তো অনেক দিন কথা হয় না রে, দেখ ওর সাথে কথা বলতে ভালো লাগে না, আরে না চল না আমরা বরং ওর সাথে একটু কথা বলি। আমরা কিন্তু একটা কল্পনার ভিতরে এই চিন্তাগুলো
করতেছি, আমরা কিন্তু এখনো ওকে অ্যাপ্রোচ করিনি, ওই তৃতীয় বন্ধুর সাথে কথা বলতে যাইনি। সো ব্যাপারটা হচ্ছে এইরকম, এই জন্য ওরা আনরিয়াল পাস্ট বলেছে। সো ইউ হ্যাড বেটার মিট হিম, ইউ হ্যাড বেটার গো নাও, ইউ হ্যাড বেটার লিভ দ্য ক্লাস, ইউ হ্যাড বেটার অ্যাটেন্ড দ্য ক্লাস, ঠিক আছে, এইরকম করে, ঠিক আছে। তাহলে সাবজেক্টের পরে হ্যাড বেটার বসে এবং V1 বসে, দ্যাটস ইট। তাহলে ইউ হ্যাড বেটার স্টে টুডে, ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, ইট মে রেইন, ইউ ডোন্ট লুক ওয়েল, ইউ হ্যাড বেটার নট গো আউট টু ওয়ার্ক, অর্থাৎ তোমার বরং এখন যাওয়া উচিত না ওয়ার্কে। কিন্তু ওয়ার্কে না গেলে তো আবার তোমাকে কি করবে, তোমাকে জবাবদিহিতার আন্ডারে আনবে, তোমাকে জবাবদিহি করতে হবে। তার মানে এই হ্যাড বেটারটা একটা পরামর্শই, কিন্তু এটা কোনো স্ট্রং একটা এভিডেন্স না যে তুমি এই অসুস্থ, তোমার এখন রেস্ট নেওয়া উচিত না, এরকম না। তুমি চুজ করতে পারো, ইউ হ্যাড বেটার নট গো টু ওয়ার্ক, তুমি চুজ করতে পারো। বাট এমন যদি হয় যে কাজে যেতেই হবে, অসুস্থ হলেও তোমাকে যেতেই হবে। সো হ্যাড বেটারটা হচ্ছে ওইরকম একটা জিনিস যেখানে সবসময় তুমি চয়েস করতে পারো, এটা কোনো বাধ্যবাধকতাকে বোঝায় না। থ্যাংক ইউ ভেরি মাচ। উড রেদারের ক্ষেত্রে একই জিনিস, আমি আগেও বলেছি, উড রেদারের পরে একটা দেন পাওয়া যায়, এইটা একটা কমন ওয়ে, ঠিক আছে। যেমন আই উড রেদার, খেয়াল করো, I would rather finish this topic, than play with my friends। তার মানে আমি বরং এই টপিকটা ফিনিশ করব দেন প্লে উইথ মাই ফ্রেন্ডস, অথবা আই উড রেদার চুজ কক্সেস বাজার দেন সুন্দরবন, ঠিক আছে। তো এই যে উড রেদার, প্রেফার, এগুলো সব একই জিনিস, ঠিক আছে, এগুলো সব একই জিনিস। আমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, ঠান্ডা মাথায় চিন্তা করলেই আমি উত্তরগুলো দিয়ে দিতে পারবো। তাহলে উড রেদারের ক্ষেত্রে আমার কয়টা থাকবে, দুইটা অপশন থাকবে, আমি এই চোরা বুদ্ধিটা কাজে লাগিয়ে আমি উত্তর করে দিতে পারবো, কোনো প্যারা নাই, কোনো ঝামেলা নাই। তাহলে দুইটা অপশন থাকবে, দুইটা প্লেস থাকতে পারে, দুইটা ঘটনা থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, জাস্ট তুমি অ্যান্সার লিখে দিবা। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আই উড, এইটাকে এইভাবেও লেখা যায়, ঠিক আছে, কন্ট্রাক্টেড ফর্মে। তবে আমাকে চিন্তা করতে হবে, যদি আমি বলি ইল, তাহলে তোমাকে বুঝতে হবে এখানে বিনটা কি, এখানে বিনটা হচ্ছে V3, তাহলে এইটা কি উড হবে, বলো কমেন্টে বলো, এটা কি উড হবে নাকি হ্যাড হবে। এই ছোট ছোট জিনিস তুমি পরীক্ষায় ভুল করো, সো একটু কেয়ারফুল হতে হবে, ঠিক আছে। তাহলে এর মানে কি, এর মানে হচ্ছে আই উড, আবার এর মানে হচ্ছে আই হ্যাড, এই পড়াগুলো যেন মাথায় থাকে প্লিজ। তাহলে এইটা মূলত আই হ্যাড বিন ইল, এটা কিন্তু আই উড বিন ইল না, কারণ উডের পরে ভার্বের বেস ফর্ম বসে। এই ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট ব্যাপারগুলোকে যে যত বেশি রিজারেক্ট করতে পারবা, কারেকশন করে নিতে পারবা, তোমাদের জন্য খেলাটা অনেক বেশি ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো, এই যে আই উড রেদার ডাই দেন বেগ, ঠিক আছে। হি উড নট রেদার লিভ হিয়ার, নেগেটিভ। উড রেদার হি লিভ হিয়ার, এগুলো লাগবে না, তুমি জাস্ট এই উদাহরণটা দেখে রাখো, এই উদাহরণটা, বাকিগুলো তোমাদের লাগবে না, এই উদাহরণটা দেখে রাখো। আই উড রেদার ডাই দেন বেগ, আমি বরং মরে যাব কিন্তু তবুও ভিক্ষা করব না। তার মানে দুইটা অপশন আছে তোমার কাছে, ইদার তুমি ভিক্ষা করবা অথবা তুমি মরে যাবা। তো তুমি রাগে দুঃখে কষ্টে বললা আমি বরং মরে যাব কিন্তু ভিক্ষা করব না, আই উড রেদার ডাই দেন বেগ, I would rather die than beg. Okay, next one, বলো কি হবে এখানে, অ্যানসারটা কি হবে বলো দেখি, কয়জন উত্তর করতে পারো। এই অ্যানসারটা দিতে পারলেই বুঝবো আমরা কিছু বুঝছি কিনা। আর যদি অ্যানসার ভুল হয় তাহলে আমরা আবার শিখবো, শিখতে কোনো প্রবলেম নেই, জানতে কোনো প্রবলেম নেই। দ্রুত বলো, আমি কমেন্টগুলো চেক করব। প্রথমটার উত্তর কি, দ্বিতীয়টার উত্তর কি, 1 আর 2 লিখে উত্তরটা করো। I dash seek advice from a doctor, I have been suffering from fever for a long time, it may rain today, you dash leave earlier। বলো, দ্রুত বলো, আমি দেখতে পারতেছি, দ্রুত বলো।
অ্যান্সার একজন দিছে, ভেরি গুড, মাশাআল্লাহ। ইসমাইল অ্যান্সার দিছে। ওকে, জাহেদা তুমিও অ্যান্সার দিয়েছো, প্রথমটাকে হ্যাভ টু বলতেছো, ভেরি গুড ভেরি গুড। তামিম খানম, ভেরি গুড। রয়, সুন্দর একটা নাম, রয়ও সুন্দর উত্তর দিয়ে দিছে। রুবাইদা বলতেছে হ্যাড, মাস্ট, ঘাবলা আছে, তার মানে কনফিউশন আছে, ভেরি গুড। কনফিউশন থাকা ভালো, কনফিউশন থেকে ভালো জিনিস হয়, কনফিউশন থাকা ভালো। তাহলে আমি সেন্টেন্স গুলোকে একটু পড়ি, এই দুইটা পরীক্ষায় আসার মতো। প্রথম সেন্টেন্সটা, সিক অ্যাডভাইস। সিক হচ্ছে ভার্বের বেস ফর্ম, সিক মানে খোঁজা, সিকের V3 হচ্ছে সট, এটা লিখে রাখো, এটা পরীক্ষায় আসছিল, সট। ওকে, সিকের V3 হচ্ছে সট। তাহলে আই ড্যাশ সিক অ্যাডভাইস ফ্রম এ ডক্টর, তার মানে আমাকে বলা হচ্ছে ডক্টরের সাথে কনসাল্ট করতে। সিক অ্যাডভাইস মানে কনসালটেশন। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ লং টাইম, এই জায়গাটার দিকে তাকাও, ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে আমি রোগে ভুগতেছি, আমার জ্বর ভাব, আমি জ্বরে ভুগছি দীর্ঘ সময় ধরে। তাহলে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার। তাহলে যখন একটা ঘটনা এমন অবস্থায় নিয়ে যাবে যে এখন তোমার অবশ্যই কি করতে হবে, ডক্টর দেখাতে হবে বা এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, সেখানে নিঃসন্দেহে হ্যাভ টু বসবে। যদি আমার কোয়েশ্চেনটা এখানে আই এর জায়গায় হি থাকতো, তাহলে হি এর ক্ষেত্রে আমরা হ্যাজ টু লিখতাম। ওকে, ইট মে রেইন টুডে, তার মানে কি, মে মানে কি, মে হচ্ছে একটা মোডাল ভার্ব, এটা মূলত পসিবিলিটিস কে বোঝায়, সম্ভাবনা, পসিবিলিটিস, সম্ভাবনা। তাহলে ইট মে রেইন টুডে, ইউ ড্যাশ লিভ আর্লিয়ার, তোমার বরং আগেই লিভ করা উচিত। এখন এই যে ইউ আমার সাবজেক্টটা, এই যে লিভ আমার ভার্বটা, আমি বুঝতে পারতেছি যে যেহেতু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে, তুমি বরং চলে যাও। এমন কিন্তু বলে নাই যে এই ঝড় বৃষ্টি হচ্ছে, এখন তোমার কাজ বাদ দাও, এখন তুমি বাসায় চলে যাও, এখন তোমার বাসায় যেতেই হবে, কারণ এখন বাসায় না গেলে প্রবলেম হয়ে যাবে, এমন কিন্তু কিছু না। তো ও বলতেছে বৃষ্টি হতে পারে, আজকে বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইউ ড্যাশ লিভ আর্লিয়ার, তোমার বরং কি করা উচিত, চলে যাওয়া উচিত। ইউ হ্যাড বেটার লিভ আর্লিয়ার। ঠিক আছে, সো এই যে ছোট ছোট জিনিসগুলো তুমি যখন বুঝতে চেষ্টা করবা, এখানে হ্যাভ টু বসবে না, হ্যাড বেটার হবে। কেন? কারণ তুমি বরং আগেই চলে যাও, আগেই ছুটে নিয়ে নাও, এটা তোমার জন্য বেটার। এই ব্যাপারগুলোকে চিন্তা করা শিখতে হবে, মুখস্থ করলে হবে না। তাহলে দেখো, উই উড রাদার পে আ ভিজিট টু কক্সেস বাজার দেন সুন্দরবন, তার মানে সুন্দরবনে না গিয়ে আমি বরং কক্সেস বাজার যাব। এইটা আমার চয়েস 1, এটা আমার চয়েস 2। তাহলে কোনটা আমি করতেছি, আমি বলতেছি যে কক্সেস বাজার আমি যাব, সুন্দরবনে আমি যাব না। তাহলে এখানে উড রেদার বসে পড়লো। উই উড রেদার ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন অবজার্ভ হরতাল এন্ড স্ট্রাইক। ইয়েস, আমরা যে হরতাল স্ট্রাইক গুলো করি, যেই ধরনের নুইসেন্স গুলো ঘটাই, নুইসেন্স গুলো না করে আমরা বরং কি করব, ডেভেলপ করব আমাদের মেন্টালিটিকে, আমাদের হিউম্যানিটিকে। ঠিক আছে, মানবতা আজ কোথায়, সেই মানবতাকে এখানে বলা হয়েছে। ওকে, তারপরে দেখো, আই এম ভেরি হাংরি টুডে, আই হ্যাড বেটার। যেহেতু তুমি অনেক বেশি হাংরি, আই এম ভেরি হাংরি, ভেরি একটা অ্যাডভার্ব, হাংরি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে তুমি কি বলবা, যে আই হ্যাড বেটার। এখন তুমি হাংরি, ভাইয়া আমরা তো রোজা রাখি, সামনে রমজান মাস, তাহলে রোজা রাখতে গেলে কি আমরা অনেক সময় কি করি, অবশ্যই যে একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম পানাহার থেকে আমরা বিরত থাকি, অনেক ধরনের অ্যাক্টিভিটিস যেগুলো রোজাকে ভঙ্গ করতে পারে সেগুলো থেকে বিরত থাকি। তাহলে এই যে জিনিসটা, যে আমি অনেক হাংরি, আমি ক্ষুধার্ত হতেই পারি, তার মানে আমি কি এখন লাফ দিয়ে গিয়ে খাবার খাওয়া শুরু করব? নো, ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু হাংরি, আমার বরং এখন খাবার খাওয়া উচিত, না হলে পরবর্তীতে ঝামেলা হলেও হতে পারে। সো ইন দ্যাট সেন্স আই হ্যাড বেটার গেট সাম লাঞ্চ বাট টেক মাই ডিনার আর্লি। অর্থাৎ যেহেতু আমি অনেক বেশি হাংরি, আমি অনেক বেশি ক্ষুধার্ত, তাই আমার বরঞ্চ কি করা উচিত, আমার বরঞ্চ একটু কিছু খেয়ে নেওয়া উচিত, একটু কিছু কি করা উচিত, খেয়ে নেওয়া উচিত। ওকে, আই হ্যাড বেটার টেক সাম ডিনার বা টেক মাই ডিনার। ওকে, এখন আসো লেট অ্যালোন। এই লেট অ্যালোন তোমরা সবাই পড়েছো, এই লেট অ্যালোন তোমরা সবাই পড়েছো। এই লেট অ্যালোন হচ্ছে কি, এই লেট অ্যালোন হচ্ছে চিন্তা করা যায় না, ভাবা যায় না এমন। ধরো তোমার এক বন্ধু যে কিনা পরীক্ষায় 50 পাওয়ার যোগ্য না, সে কি A+ পাবে? পাবে না। হ্যাঁ, যদি পড়াশোনা করে, পরিশ্রম করে সে পেতে পারে। তাহলে এই ধরনের সিচুয়েশন, আমরা বলি না বাংলায়
ও তো 10 রানও করতে পারবে না, ও 100 করছে, বিশ্বাস হয় না আমার। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের একটা প্লেয়ার, ও যখন রান করে বিশ্বাসই করতে চায় না কেউ, কারণ ও নাকি 10 রানও করতে পারে না। ব্যাপারটা এরকম আমাদের কাছে মনে হয়, তাই না? তাহলে এই যে চিন্তা করা যায় না, ভাবা যায় না, তখনই আমরা এই লেট অ্যালোনকে ব্যবহার করে থাকি। তার মানে লেট অ্যালোনের ক্ষেত্রে একটা তুলনা হয়, অর্থাৎ এক জায়গায় বেশি হলে আরেক জায়গায় কম, আরেক জায়গায় কম হলে আরেক জায়গায় বেশি। তার মানে দুইটার ভিতরে একটা কি থাকবে? একটা ইমব্যালেন্স থাকবে। কি থাকবে বলছি? ইমব্যালেন্স। ব্যালেন্স থাকবে। তাহলে দেখো উদাহরণগুলো দেখো, হি ক্যান নট গেট বি গ্রেড, অর্থাৎ তার বি গ্রেড পাওয়ার হয়তো যোগ্যতা নেই, তার অ্যাবিলিটি নেই বি গ্রেড পাওয়ার ইন দ্য এক্সাম, লেট অ্যালোন এ প্লাস। তার মানে যে বি গ্রেড পাবে না সে কিভাবে এ প্লাস পাবে? তাহলে আমরা কি ইউজ করব? লেট অ্যালোন। তাহলে আগে কি হতো জানো? আমরা এই স্পেশাল ওয়ার্ডগুলো জানতাম না, আর না জানার কারণে আমরা বলতাম ভাই আমি ট্রান্সলেশন করতে পারি না, আমার ট্রান্সলেশনের প্রবলেম হয়, আমি ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ বুঝি না। যখন তুমি না ওয়ার্ডগুলোকে এরকমভাবে গ্রো করো, তোমার ভিতরে এই ওয়ার্ডগুলো গেঁথে যায়, তুমি বোঝো এদের ব্যবহার, তখন তুমি লিখতে পারো ইচ্ছা মতো। তো দেখো, আই ক্যান নট সুইম আ কিলোমিটার, এখানে যারা সুইমিং পারো তারা তো বুঝোই যে 1 কিলোমিটার সুইম করা সহজ কথা না। তাহলে আই ক্যান নট সুইম আ কিলোমিটার, লেট অ্যালোন 10 কিলোমিটার। যেখানে আমি 1 কিলোমিটারই সাঁতার কাটতে পারতেছি না, সেখানে 10 কিলোমিটার তো চিন্তাই করা যায় না। দ্য ওল্ড ফার্মার ক্যান নট ভিজিট আ স্মল টাউন, লেট অ্যালোন আ বিগ সিটি। দেখা যায় যে একটা ওল্ড ফার্মার যে এতটাই অসুস্থ, সে তো আলটিমেটলি একটা স্মল টাউনে মানে ভিজিট করতে সক্ষম না, সে ওখানে গিয়ে দেখাশোনা করতে পারবে না নিজের, আবার আলটিমেটলি কি ঘোরাফেরা করবে একটা বড় শহরে। সবচেয়ে বেশি এটা আসে যে খেয়াল করো, হি ক্যান নট বাই আ সাইকেল, সে একটা সাইকেল কিনতেই পারে না। হি ক্যান নট বাই এ সাইকেল, লেট অ্যালোন মোটর সাইকেল। আরে মোটর সাইকেল কিনবে সে, দুঃখ কষ্ট, কিন্তু কিনে ফেলবে এক সময়। একদিন উই উইল শাইন, তাই না? আমরা প্রসপার করব, আমরা শাইন করব। মোটর সাইকেল কেন, আমরা প্লেন কিনবো, ঠিক আছে? প্রাইভেট জেট কিনবো ইনশাল্লাহ। কি বলো, কিনবা না? কিনতে হবে, ঠিক আছে? তাহলে হি ক্যান নট বাই আ সাইকেল, লেট অ্যালোন মোটর সাইকেল, বা লেট অ্যালোন আ মোটর সাইকেল। তাহলে বুঝতেই পারতেছো যে সে, তার পক্ষে একটা সাইকেল কিনারই তার মুরদ নাই, বা একটা সাইকেল কেনাটাই তার সাধ্যের বাইরে, লেট অ্যালোনে মোটর সাইকেল। তাহলে একটা মোটর সাইকেল তো মানে প্রশ্নই আসে না, চিন্তার বাইরে একটা মোটর সাইকেল, তাই না? এইটা কিনবো, আমরা কিনবো, রাইট? ইয়েস, ওয়ান ডে ইনশাআল্লাহ।